আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমরা আসলে ওয়েট করছিলাম আপনার জন্য। ইয়াস, ভেরি সরি। আসলে একটা এমার্জেন্সি, আসসালামু আলাইকুম। সো এটা টেক কেয়ার করে বাসায় আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। বুঝতে পেরেছি। সবাইকে ওয়েট করানোর জন্য আমি কি শুরু করে দেবো? আম, হ্যাঁ ভাইয়া, আমরা আমরা মনে হয় শুরু করতে পারি। জাস্ট আমরা ফর্মালি একটু শুরু করি শুরু থেকে। হ্যাঁ, সো sure. সবাইকে শুভ সন্ধ্যা এবং আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফায়ারসাইড চ্যাটে। আমাদের আজকের টপিক হচ্ছে দ্য ফিউচার অফ ফান্ডিং, এথিক্যাল অ্যান্ড অল্টারনেটিভ ফাইন্যান্স ফর স্টার্টআপস অ্যান্ড এসএমইস। সো আমি আসলে এক্সিলারেটিং বাংলাদেশ কি করে বা আমরা কিভাবে আসলে স্টার্টআপদেরকে বিভিন্ন সময়ে আপনারা ধরেন যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ভ্যালিডেশন এন্ড ফান্ডিং রেডিনেস পর্যন্ত যেসব কাজের সময় আপনাদের পাশে থাকি, এই বিষয়ে বিস্তারিত না বলে আমরা আজকে ফায়ারসাইড চ্যাটে চলে যাই। তো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসলে আলোচনা করবো যে আপনার এথিক্যাল অ্যান্ড অল্টারনেটিভ ফাইন্যান্স। সো এটার আসলে বিভিন্ন ধরনের মডেল থাকতে পারে, লাইক রেভিনিউ শেয়ারিং, প্রফিট অ্যান্ড লস পার্টনারশিপ, হালাল ইনভেস্টমেন্ট মডেল, যেটা আসলে কিন্তু আমাদের রয়েছে যারা আসলে প্রচলিত ব্যাংক, ঋণ বা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ক্যাপিটাল রেইজ করার চিন্তা করেন, কিন্তু পারেন না, বা আবার এগুলির বিকল্প হিসেবে খোঁজেন, তাদের জন্য কিন্তু এই এথিক্যাল এন্ড অল্টারনেটিভ ফাইন্যান্স একটা নতুন মাধ্যম হতে পারে, যেটা আসলে আপনার ব্যবসাকে আসলে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমাদের আজকের যিনি গেস্ট আজকে মোহাম্মদ সাইদ আলম ভাই, আপনারা সবাই তাকে চেনেন। উনি কো ফাউন্ডার অ্যান্ড সিইও বিনিয়োগ.io, যিনি বাংলাদেশের হালাল ফাইন্যান্স এবং ইথিক্যাল ইনভেস্টমেন্টের নতুন দিগন্ত তৈরি করেছেন। তিনি প্রায় 1 দশক ধরে আসলে কাজ করছেন ফাইন্যান্স, প্রাইসিং এবং বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে। এবং আজকে আমরা আসলে কিভাবে এই এথিক্যাল ফাইন্যান্সের কে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে আরো টেকসই করে গড়ে তুলতে পারি, সে বিষয়ে সাইদ ভাই আমাদের আরো বিস্তারিত বলবেন। সো আসুন সবাই আমরা সাইদ ভাইকে ওয়েলকাম জানাই। সাইদ ভাই, ওভার টু ইউ, আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভেরি সরি একটু লেট করে ফেলার জন্য। আমি আসলে স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে যাই। আহ, জি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে তারপরে শুরু করছি। আসলে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেটা 5:30টার সময় ছিল। আলটিমেটলি সেটা শেষ হইতে হইতে 7:30 বাজছে। তারপরে আমি যত তাড়াতাড়ি পারছি বাসায় আসছি। আমার স্ক্রিনটা যদি দেখা যায় তাহলে একটু বলুন। দেখতে পাচ্ছি ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে এই প্রেজেন্টেশনটা আমি আসলে ভেবেছিলাম যে আহ, এই মানে অ্যাক্সিলারেটিং বাংলাদেশের জন্য আমি কিছুটা এডিট করব, কিন্তু এই আমার প্রায় 2 ঘন্টা ওয়েস্ট হলো, এই জন্য জিনিসটা আসলে এডিট করতে পারিনি। সো আমি ভেরি শর্ট, মানে অনেক কিছু স্কিপ করে যাব, বিকজ অনেক কিছু আসলে প্রয়োজন নাই আমার এই টকে। প্রেজেন্টেশনটা মেইনলি টার্গেট করা হচ্ছে এসএমই দের জন্য। সো বেসিক্যালি ফাইন্যান্সিং কারেন্টলি বাংলাদেশের কি অবস্থা, আমরা কি করে থাকি বিনিয়োগ.io তে, আমাদের মডেলটা কিভাবে কাজ করে। সো মোস্টলি এই জিনিসগুলাই। আচ্ছা, সো সো আমরা বেসিক্যালি এখানে তার একটা ডেফিনেশন দেওয়া, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস বা ট্রেডিং ধরনের বিজনেসের সাথেই কাজ করি। এছাড়া অনেক ধরনের বিজনেস আছে। সো আমরা জানি যে মানে এসএমইস এই মাঝখানে পড়তেছে, একদম নিচের গুলা হচ্ছে খুবই ছোট, আর উপরে খুবই বড় কর্পোরেটস। সো এখানে এসএমই দের কিছু, এইসব আমি স্কিপ করে যাচ্ছি। সিএমএস এসএমই দের কিছু নাম্বারস আছে বাংলাদেশে। আচ্ছা, সো এইটা আসলে বেসিক্যালি আমরা অনেক সময় দেখি যে কি বিজনেস ওনার্সরা কোন কোন জায়গা থেকে ফান্ডিং নেওয়ার চেষ্টা করে। সো সাধারণত আমরা যেটা পাই, আমি এই কোশ্চেনটা করতাম ওপেন ফোরামে, বাট আজকে আমি একটু আগে যাই। সো আমরা যেটা পাই যে এসএমইরা যখন ফাইন্যান্সিং এর সুবিধা, ফাইন্যান্সিং এর জন্য সিক করে, সো তারা বেশিরভাগ সময় 3টা প্রবলেম ফেস করে। পরবর্তীতে আমি জিজ্ঞেস করবো যে আর কি কি কোনো প্রবলেম ফেস করে নাকি। সো 1 নম্বর হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্সিং। সো এখানে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিংটা কোথা থেকে নিতে পারবে, বেসিক্যালি অ্যাক্সেস অনেক লিমিটেড থাকে। সো দেখা যায় অ্যাক্সেস লিমিটেড একটা বড় কারণ হচ্ছে কোলাটেরাল দরকার হয় ফ্রম এনবিএফআইস ব্যাংক থেকে বা এনবিএফআই থেকে নিতে গেলে। আরেকটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ঠিক আছে কোলাটেরাল আছে, কিন্তু অনেক সময় লাগতেছে, 3 মাস, 6 মাস, 1 বছর ধরে ঘোরাঘুরি করতেছে। আর ফাইনালি যদি এই ব্যাংকস, এনবিএফআইস বাদ দিয়ে অন্য কোথাও
থেকে নিতে যায়, সো সেই সব কেসে দেখা যাচ্ছে যে কস্ট অফ ফাইন্যান্সিং বা টাকা মানে টাকার কস্ট অফ ফাইন্যান্সিংটা অনেক হাই। সো বেসিক্যালি এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ বা এঞ্জেল ইনভেস্টমেন্ট ব্যাংকস এইসব জায়গা থেকে যখন নেওয়া হয়, তখন দেখা যায় যে এসএমই দের জন্য আসলে ব্যাংকস একটা অনেক ডিফিকাল্ট একটা জায়গা, আমি যেটা বললাম কোলাটারালের প্রবলেম হয়ে থাকে। সো তারা ইউজুয়ালি এই এফএনএফ বা এঞ্জেল ইনভেস্টমেন্ট অথবা মাইক্রো ফাইন্যান্স থেকে নেওয়া ট্রাই করে থাকে। আচ্ছা, তো এইগুলোর সুবিধা অসুবিধা যেটা একটু আগে ওই আগের স্লাইডটাতে বললাম যে এখানে আইদার সময় বেশি লাগতেছে। সো এখানে এফএনএফ এর একটা অসুবিধা কি, সো আপনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ এর কাছ থেকে নিতে যাবেন, দেখা যাবে আপনাকে বুঝাতে হবে যে আপনার বিজনেসটা কি, সে হয়তো আপনার বিজনেসটা ওইভাবে মানে বুঝতে পারবে না, বা বুঝলেও আপনার একটা সোশ্যাল প্রেশার থাকবে যে আচ্ছা মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজরা আসলে সবসময় ওইভাবে আপনাকে প্রফেশনালি ট্রিট করবে না, যেটা একটা অর্গানাইজেশন হয়তো ট্রিট করবে। আবার এঞ্জেল ইনভেস্টমেন্ট আসলে তারা আবার অনেকটা উইমজিক্যালি করে থাকে, অনেকে নিজেদের আবার অনেক বড় শেয়ার চেয়ে থাকে, হয়তো দেখা যাচ্ছে যে সে হয়তো 10 লাখ টাকা দিবে, বলবে যে তোমার কোম্পানির 10%, 20% আমাকে দিয়ে দিতে হবে। সো এইটা সবসময় সবার জন্য প্রযোজ্য হয় না। মাইক্রো ফাইন্যান্স অনেক সময় ইজিলি নেওয়া যেতে পারে, কিন্তু কস্ট অফ ফাইন্যান্সিং হাই, আবার তাদের ইন সাম কেসেস লিমিটও করা থাকে যে আপনি হয়তো 5 লাখ টাকার বেশি নিতে পারবেন না, আপনার দরকার হচ্ছে আরো বেশি, কিন্তু এখানে হয়তো তাদের একটা লিমিট করা আছে। সো আমরা ক্রাউড ফান্ডিং একটা অপশন হতে পারে, আমরা আসলে এটাকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন বলে থাকি, বাট ইন ইন ওয়ান ওয়ার্ড এটাকে ক্রাউড ফান্ডিং ও বলা যেতে পারে। ক্রাউড ফান্ডিং ইন দ্য সেন্স যে বেসিক্যালি দিস ইজ অনেক মানুষের কাছ থেকে অল্প টাকা নিয়ে একটা বিজনেসে ইনভেস্ট করা। সো ইটস আ ভেরি মানে সেলফ এক্সপ্লেনেটরি ওয়ার্ড। So, আমরা যেটা নিয়ে কাজ, ক্রাউড ফান্ডিং কয়েক ধরনের হতে পারে, ডোনেশন, রিওয়ার্ড, রিয়েল স্টেট, ডেট, লাস্ট হচ্ছে ইকুইটি। আমরা বেসিক্যালি ডেটটা নিয়ে কাজ করি, এই ঋণ যেটা। সো ডোনেশন, রিওয়ার্ড, রিয়েল এস্টেট এইগুলা আমি শিওর না বাংলাদেশে ডোনেশন এন্ড রিওয়ার্ডটা কতটুকু। আচ্ছা, সো ডোনেশন বেসিক্যালি, হ্যাঁ ডোনেশন বাংলাদেশে যেগুলা হচ্ছে আসুনা ফাউন্ডেশন ইজ এ গ্রেট এক্সাম্পল, সো এরকম কিছু আছে। সো রিওয়ার্ড বেসড আমি শিওর না বাংলাদেশে আসলে কি আছে। রিয়েল এস্টেট আমি যতদূর জানি অনেক ছোট ছোট অনেকে করে থাকে নিজেরা, বাট মেজরিটি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডেট অথবা ইকুইটি, এই দুইটা হচ্ছে মেজর। সো এখানে ইকুইটি আমরা করে থাকি না, ইকুইটি করতে একটা স্পেশাল লাইসেন্স লাগে, আবার কিছু প্লাস কিছু প্রোজ এন্ড কনসও আছে, বা কিছু কনস আছে যেগুলো আমরা ঢুকতে চাই না। So, আমরা বেসিক্যালি ডেট ফাইন্যান্সিং করে থাকি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, বাট দিজ আর দ্য 5 টাইপস অফ ক্রাউড ফান্ডিং যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত। আচ্ছা, এখন বিনিয়োগ ডট আইও কি, সেখানে আমি চলে আসি। আম, এটা আসলে একটু আচ্ছা, so আমার যে প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি অলমোস্ট 2 ঘন্টার একটা সেশনের জন্য। তো আমি কিছু জিনিস স্কিপ করে যাব, যেমন এখানে ইসলামিক ফাইন্যান্সের বৈশিষ্ট্য, দিস ইজ লাইক এটা হচ্ছে মানে সুদ থাকে না, কিছু জিনিস অস্পষ্টতা থাকে না, আহ ক্ষতি বা জুলুম থাকে না, সো এইগুলা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। আমরা কোন জায়গাটায় এসএমই দেরকে হেল্প করে থাকি, বা আমাদের মডেলটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় কাজ করে থাকে। সো দিস ইজ সাগর ভাই, উনি আমাদের খুবই পুরানো একজন বিজনেস ওনার। সো ওনার হচ্ছে যেহেতু জামানত দেওয়ার মতন জায়গা ছিল না, এবং উনি অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখা গেছে যে একটা সময় সাপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে ফান্ডিং পাচ্ছিল না, এবং অন্যান্য যে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে রেট অনেক হাই, সো হি ওয়াজ লুজিং মানি। ওয়ারাজ আমরা এখানে যাদের সাথে কানেক্ট করাই দিই, সো তারা হচ্ছে বলা যায় মিলেনিয়াল বা চাকরিজীবী, তারা বেসিক্যালি তাদের একটা ডিসপোজেবল ইনকাম আছে। সো আমরা এই দুই গ্রুপকে কানেক্ট করাই দিয়ে, এই দুই গ্রুপকে কানেক্ট করাই দিয়ে কোলাটেরাল ফ্রি ফাইন্যান্সিং দিয়ে থাকি, এবং আপনার আমাদের অফিসে আসা লাগবে না আনলেস লাস্ট একদিন যেদিন কন্ট্রাক্ট সাইনিং হয়। আর প্রাইসিংটাও ট্রান্সপারেন্ট, যে এখানে কস্ট অফ ফাইন্যান্সিংটা কি হবে সেটাও ভেরি ট্রান্সপারেন্ট। এখানে ইনভেস্টর পার্সপেক্টিভেও কিছু পয়েন্ট বলা আছে যে একজন ইনভেস্টর এখানে কি কি পেতে পারে। সো দে গেট আ গুড রিটার্ন। সো যেহেতু এখানে একটা ইটস আ প্ল্যাটফর্ম, যে এখানে দুইটা সাইডকে কানেক্ট করা হচ্ছে, সো এখানে একটা বিজনেস ওনার যদি একটা ইনভেস্টরকে ইনভেস্টমেন্ট নিতে হলে যদি একটা লাইক মার্কেট বিটিং রেট বা এক্সপেক্টেড রেট না দিয়ে থাকে, তাহলে আসলে জিনিসটা লুক্রেটিভ হয় না।
ফর এক্সাম্পল আমাদের প্ল্যাটফর্ম বিনিয়োগ.io-তে আপনারা যদি যান, আপনারা দেখবেন যে ওইখানে বেশ কয়েকটা ইনভেস্টমেন্ট অপশন এই মুহূর্তে ওপেন আছে। সো ওইখানে দেখবেন যে এক একটা বিজনেস অপশন মেবি কথার কথা 10 লাখ টাকা, 20 লাখ টাকা, কেউ কেউ হয়তো 50 লাখ টাকা এরকম সিক করছে। বাট ওখানে একটা এক্সপেক্টেড রিটার্নও লেখা আছে যে এক্সপেক্টেড রিটার্ন কোনো একটা বিজনেসের হয়তো দেখা যাচ্ছে যে 70% পার অ্যানুয়ালি, কোনোটা হয়তো 18%, 20% অ্যানুয়ালি। সো ইটস আ কম্পিটিটিভ প্ল্যাটফর্ম। এখানে যখন একজন বিজনেস আসে যে আমি হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে ফান্ড রেজ করতে চাই, তখন একজন ইনভেস্টর কিন্তু কম্পেয়ার করে যে আচ্ছা এই বিজনেস এবিসি সে কত টাকা চাচ্ছে এবং কিরকম এক্সপেক্টেড রিটার্ন এবং টাইমলাইন কিরকম, ভার্সেস বিজনেস এক্স ওয়াই জেড সে কিরকম, তার ইন্ডাস্ট্রি কোনটা, সে কত টাকা চাচ্ছে, ভার্সেস তার অলসো তার এক্সপেক্টেড রিটার্ন কিরকম। সো আমরা যেটা বলে থাকি যে আমাদের এটা একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম, যেই কারণে যখন এখানে যখন এক একটা বিজনেস আসে একটু রেস ফান্ডস, তাদেরকে আসলে অন্যান্য বিজনেসের সাথে একটা কম্পিট করা লাগে এই ফান্ডটা রেস করার জন্য। সো দিস ইজ আওয়ার সলিউশন। আমরা এই দুই গ্রুপকে কানেক্ট করাই, স্মল বিজনেস ওনার অ্যান্ড মিডল ইনকাম কনজিউমার। সো এখানে দুই গ্রুপেরই একটা যেটা বেনিফিট হচ্ছে যে তারা বিজনেস ওনাররা শর্ট টার্মে তাদের একটা ফান্ডিং পাচ্ছে, আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা তাদের একটা লুক্রেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাচ্ছে, একটা কি বলে রিস্ক রিস্ক অ্যাসেস করা একটা বিজনেসে তারা ইনভেস্টমেন্ট করার সুযোগ পাচ্ছে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি আমাদের একটা শরিয়ার সার্টিফিকেশন আছে আইএফএ কনসালটেন্সি নামে একটা অর্গানাইজেশনের কাছ থেকে। সো আমরা যে ধরনের কন্ট্রাক্টস গুলো নিয়ে কাজ করে থাকি সেখানে আমি ভেরি সুন যাব। সো তারা সেই কন্ট্রাক্ট গুলো আমাদেরকে ইয়া করে দিয়েছে, প্রসেসটা স্ট্রাকচার করে দিয়েছে এবং কন্ট্রাক্টস গুলো ভেরিফাই করে দিয়েছে, বোথ একটা শরিয়া সার্টিফিকেশন এবং লিগাল কনসালটেন্সি দুইজনেই মিলে একটা কন্ট্রাক্ট, একটা না অ্যাকচুয়ালি মাল্টিপল টাইপস অফ কন্ট্রাক্ট স্ট্রাকচার করে দিয়েছে। আচ্ছা, গোয়িং ফরওয়ার্ড, ওকে স্কিপ করে যাচ্ছে। আচ্ছা, এই নাম্বারস গুলো একটু ওল্ড, এখানে মে 2025 এর ডেটা আছে। সো 63 কোটি টাকার ফাইন্যান্সিং করা হয়েছিল সেই পর্যন্ত, বাট লেটেস্ট নাম্বার আই থিঙ্ক আমরা 90 কোটি প্লাস ক্রস করেছি, 10,000 প্লাস ইনভেস্টমেন্ট ক্রস করেছি, অ্যান্ড 40 কোটি প্লাস রিপেমেন্ট কমপ্লিট হয়েছে। 250টা প্লাস বিজনেসের সাথে আমরা সোফার কাজ করেছি, অ্যান্ড 250টা প্লাস বিজনেসের মধ্যে আই থিঙ্ক এটা ক্লোজ টু 300। এখানে অ্যাজ ফার এজ আই রিমেম্বার আমরা 15টা প্লাস ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি, বাট সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে ক্লোদিং, ফুটওয়্যার, বা যারা হচ্ছে অর্গানিক ফুড নিয়ে কাজ করে, কিছু কিছু সার্ভিস বিজনেসও আছে। সো মোস্টলি ট্রেডিং অ্যান্ড কিছু সার্ভিস বিজনেস আর অল্প কয়েকটা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে আমাদের কাজ করা হয়েছে। এখানে কিছু নাম আছে, হ্যাঁ, সো যেমন চালডাল ইজ আওয়ার বিগেস্ট ক্লায়েন্ট, ইন্টেলিজেন্ট মেশিনস এটা একটা সার্ভিস বেস বিজনেস, ওয়ানুম্মা, চিলক, সাহালান, লাইট অফ হোপ, এরা সবাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্লাস কি বলে ট্রেডিং। ওকে, আচ্ছা, এখন আসি যে একজন বিজনেস ওনার আসলে, বা একজন বিজনেস ওনার আমাদের এখানে আসলে কি এক্সপেক্ট করতে পারে আমাদের যেখানে যদি আসে, বা ফ্রম আউটসাইড আমাদের প্ল্যাটফর্মটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, সো এখানে সেই সব বিজনেসই কি আমরা শুধুমাত্র কাজ করি যারা মিনিমাম 1 বছর ধরে অপারেটিং এবং প্রফিটেবল। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে অনেক বিজনেস ওনারই আছে হয়তো বিজনেসের প্রথম 1 বছরে দেখা যায় যে আহ, তারা কোনো একটা মানে প্রবলেম তারা বিজনেস শুরু করার আগে যেটা হয়তো অ্যান্টিসিপেট করে নাই, বিজনেস শুরু করার পরে সেই জিনিসগুলা তারা মানে প্রবলেম গুলা ফেস করে। তো আমরা চাই যে যেহেতু এটা একটা ডেট বেসড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, সো এইখানে যখন আমরা তো পাবলিকলি এটাকে প্রচার করছি যে সে ফর এক্সাম্পল চালডাল ইজ আস্কিং ফর ফান্ডিং, সো ডেট বেস প্ল্যাটফর্মে আমরা চাই যে সেই বিজনেস ওনারের একটা হিস্ট্রি থাকুক, হিস্ট্রি অফ ডুইং গুড ইন দ্যাট পার্টিকুলার প্ল্যাটফর্ম। সো ফর এক্সাম্পল কারো হয়তো একটা ক্লোদিং বিজনেস আছে, বাট সে এসে যদি হঠাৎ করে একটা রেস্টুরেন্ট বিজনেস চালু করতে চায়, তাদেরকে আমরা ফান্ডিং করে থাকি না। আমরা যার ক্লোদিং বিজনেস আছে তাকে শুধু ক্লোদিং এই আমরা তাকে অ্যাসেস করে থাকি ওই বিজনেসটার জন্য। তো এখানে কি করি আমরা, এই যে আমরা যেখানে বলা আছে যে একটা রিস্ক অ্যাসেসমেন্ট মেকানিজম ইউজ করে ওই বিজনেসটাকে আমরা
অ্যাসেস করি। সো এই অ্যাসেসমেন্ট পিরিয়ডটা ইউজুয়ালি বিটুইন 10 to 15 days এর মতো লাগে, ডিপেন্ডিং অন বিজনেস ওনার কত ফাস্ট তার ডকুমেন্টেশন এবং কত স্ট্রাকচার ওয়েতে তার ডকুমেন্টেশন আমাদেরকে দিতে পারছে। এবং যখন এই অ্যাসেসমেন্টটা শেষ হয়ে যায় তখন এটা প্রজেক্ট আকারে আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে চালু হয়ে যায়, এবং সেইখানে একজন ইনভেস্টর দেখতে পারে যে এই বিজনেসের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত এবং এই বিজনেসের রিস্ক গ্রেড কি। সো রিস্ক গ্রেড বেসিক্যালি অ্যাগেন যেহেতু বললাম যেটা একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন বিজনেসের মধ্যে এখানে আমরা একটা রিস্ক গ্রেড দিয়ে থাকি। সো একটা ইনভেস্টর বিভিন্ন বিজনেসের মধ্যে কম্পেয়ার করতে পারে, আচ্ছা এই বিজনেসটা ইজ মোর রিস্কিয়ার, এই বিজনেসটা ইজ লেস রিস্কিয়ার। রিস্ক গ্রেড নিয়ে আই থিঙ্ক পরে আরো কথা আছে। সো বেসিক্যালি আমরা প্রায় 33টা ডেটা পয়েন্টস এর উপর অ্যাসেস করে একটা রিস্ক স্কোরিং করি, সেই রিস্ক স্কোরিংটাকে আমরা রিস্ক গ্রেড হিসেবে আমাদের প্ল্যাটফর্মে প্রেজেন্ট করে থাকি। তারপরে লিগাল কন্ট্রাক্ট হয় এবং ফাইনালি আমরা বিজনেসের সাথে ফান্ড ডিসবার্সমেন্ট করে থাকি, এবং ডিসবার্সমেন্টের পর আমাদের টিম থেকে ফলো আপ করা হয়ে থাকে রিটার্ন আসা পর্যন্ত। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করে যাই, সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা মেইনলি শর্ট টার্ম। সো শর্ট টার্ম মানে কি 1 বছর জন্য ম্যাক্সিমাম আমরা ফান্ডটা রেজ করে থাকি। সো এটা কাজ করে সেই সব বিজনেসের জন্য ভালো কাজ করে যারা সিজনালিটি টার্গেট করে থাকে অথবা ওয়ার্ক অর্ডার বেস টার্গেট করে থাকে। সো ফর এক্সাম্পল অনেক বিজনেস আছে যারা ঈদকে টার্গেট করে সামনে বিজনেস করবে। এখন তো নভেম্বর মাস, এখনই সবাই ঈদের জন্য প্ল্যান করবে যে ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, ফেব্রুয়ারি এন্ডে বা মার্চের শুরুতে আই থিঙ্ক ঈদুল ফিতর। সো অনেকেই এখনই থেকেই প্রোডাক্টস স্টক করা শুরু করবে এবং ঈদ টার্গেট করে তারা একটা সিজনাল বিজনেস করবে। সো তাদের জন্য আমরা হয়তো 4 মান্থস এর একটা প্ল্যান করতে পারি, বা কেউ যদি হয়তো ঈদুল আজহা পর্যন্ত, যেটা মেবি মে এর এন্ডে বা জুনের শুরুতে করতে চাই, আমরা হয়তো 6 মান্থ 7 মান্থস এর একটা প্ল্যান করতে পারি। আবার অনেক বিজনেস আছে যারা ইম্পোর্ট বেসড বা হয়তো কোনো একটা ওয়ার্ক অর্ডার বেসড। সো ইম্পোর্টটা আগে বলি। সো ইম্পোর্টে এলসি করা লাগে বা ইয়া করা লাগে, কি বলে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা শুরুতে পেমেন্ট করা লাগে, এবং ব্যাংক হয়তো আগে একটা এলসি মার্জিন দিত, এখন সব ব্যাংক ভাবে দিয়ে থাকে না। সো তারা যে ইনিশিয়াল পেমেন্টটা যে করা লাগে সেটার জন্য তারা ফান্ডিং নিয়ে থাকে, এবং প্রোডাক্টটা আসতে হয়তো একটা টাইম পিরিয়ড লাগে যে 1 মাসের জন্য। যেমন অনেক বিজনেস হচ্ছে শীতকালে, আমাদের কিছু ফুটওয়্যার বিজনেস শীতকালে স্নিকার্স বা এইসব হচ্ছে চায়না থেকে বা ইন্ডিয়া থেকেও বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে থাকে, বা একটা বিজনেস আছে ডায়াপার বিজনেস, ওরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে থাকে। তো আমরা যেটা করি, আমরা তাদেরকে এই এলসির বা তার ইম্পোর্টের একটা পার্সেন্টেজ, ফর এক্সাম্পল তার 50 লাখ টাকা একটা কন্টেইনার ফিল আপ করতে তার যে টাকা লাগে, ফর এক্সাম্পল 50 লাখ টাকা লাগবে, আমরা হয়তো ফুল 50 লাখ টাকা দিই। বা যদি প্রথম দিকে হয় যে আমরা নতুন নতুন কাজ করছি, তখন হয়তো আমরা কন্টেইনারের 50% আমরা কন্ট্রিবিউশন করছি, বিজনেস ওনার বাকি 50% কন্ট্রিবিউশন করছে। কন্টেইনারটা ওই সেন্সে আমরা ইনভেস্টমেন্টটা করছি, কন্টেইনারটা আসলো, দেন প্রোডাক্টস গুলো আমরা বিজনেসকে হ্যান্ড ওভার করলাম, এন্ড দেন আমরা একটা রিপেমেন্ট স্ট্রাকচার সেট করলাম ওভার পিরিয়ড। আচ্ছা, এই জায়গাটা আমি এই মুহূর্তে রিপেমেন্ট স্ট্রাকচারের জায়গাটা আমি একটু বেগ রেখে যাচ্ছি, এটা নিয়ে আমি পরে যখন কন্ট্রাক্ট কন্ডিশনস গুলো আসবে তখন ডিসকাস করবো। আচ্ছা, ফাইনালি অনেকে হচ্ছে ওয়ার্ক অর্ডার রিলেটেড থাকে, যে ফর এক্সাম্পল রিসেন্টলি আমাদের একজন রিচ আউট করেছে একটা বিজনেস, তারা হচ্ছে ব্যাগস ম্যানুফ্যাকচার করে। সো তারা ব্র্যাকের একটা ওয়ার্ক অর্ডার আছে তাদের কাছে যে 2000টা ব্যাগ তাদেরকে দিতে হবে, ব্র্যাক হচ্ছে গিফট হিসাবে তাদের এমপ্লয়ীদেরকে দিবে। সো এই 2000টা ব্যাগ বানাইতে কথার কথা তার 5 লাখ টাকা লাগবে, এবং ওয়ার্ক অর্ডারের ভ্যালু হচ্ছে 6 লাখ টাকা। সো এখানে 1 লাখ টাকা একটা মার্জিন থাকবে তার। সো আমরা যেটা করতে পারি, আইদার ফুল 5 লাখ টাকার ইয়া দিয়ে দিই, ফান্ডিং দিয়ে দিই ডিপেন্ডিং অন আওয়ার অ্যাসেসমেন্ট, অথবা আমরা একটা পার্শিয়াল ফান্ডিং দিব এবং বাকি ফান্ডিংটা বিজনেস দিবে, এবং আমরা এখানে একটা প্রফিট লস শেয়ারিং কন্ট্রাক্ট করব, যেটা যখন ওয়ার্ক অর্ডারটা তাদেরকে ব্যাগস ডেলিভারি করা হবে, পেমেন্ট পাবে, পেমেন্ট পাওয়ার পর আমাদেরকে রিটার্নটা দিবে। আচ্ছা, সো আমি কিছু জিনিস বেগ রেখে এই জায়গাটা আহ, শেষ করলাম। এটা আমাদের পরে জিনিসগুলো আমি স্পেসিফিক জিনিসগুলো এক্সপ্লেন করবো।
আম, আচ্ছা, এই স্লাইডটা আসলে প্রয়োজন নাই। আমাদের সম্পর্কে কিছু আর্টিকেলস আছে, যদি আমাদের ওয়েবসাইটে গেলে এই আর্টিকেলস গুলো লিঙ্ক দেওয়া আছে, এগুলো জানতে পারবেন। বাট আমি শর্ট করে বলি, আমরা দুইজনে সো অলমোস্ট 2 ইয়ার, মোর দ্যান 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ও কম্বাইন্ড আর কি। সো আমার পার্সোনালি 10-11 বছরের এক্সপিরিয়েন্স, আমার কো ফাউন্ডারেরও। সো আমি মেইনলি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমার কো ফাউন্ডার টেক ব্যাকগ্রাউন্ডে, এন্ড আমরা বিনিয়োগ ডট আইও নিয়ে 4 বছর ধরে কাজ করছি। আচ্ছা, রাইট, হ্যাঁ। সো এখন আমি আসি আহ ইয়াতে কি বলে আমাদের মেইন কন্ট্রাক্টস গুলো নিয়ে, যে আমাদের মাধ্যমে ফান্ডিং নিলে কি কি ওয়েতে ফান্ডিং নেওয়া যেতে পারে। ওকে, সো মুদারাবা মুদারাবা বেসিক্যালি একটা প্রফিট শেয়ারিং পার্টনারশিপ। সো প্রফিট শেয়ারিং পার্টনারশিপ, এটা ভেরি গুড এক্সাম্পলটা হচ্ছে আমি যে ব্যাগের এক্সাম্পলটা দিলাম, যে 5 লাখ টাকার একটা ওয়ার্ক অর্ডার আছে। সেখানে আমরা বিনিয়োগ ডট আইও অ্যাসেস করে দেখলো যে ওকে, ইটস আ ভ্যালিড ওয়ার্ক অর্ডার। এখানে এখানে ইটস আ ভ্যালিড ওয়ার্ক অর্ডার। এখানে আহ, আহ, এই রিপেমেন্টটাও আমরা এক্সপেক্ট করতেছি অন টাইম পাওয়া যাবে। সো ফর এক্সাম্পল ব্র্যাকের ওয়ার্ক অর্ডার, সো আমরা এক্সপেক্ট করতেছি যে তারা অন টাইমে পেমেন্টটা ক্লিয়ার করবে আমাদের ভেন্ডরকে। এবং এখানে একটা কস্ট এস্টিমেশন, সো কস্ট এস্টিমেশন হচ্ছে 5 লাখ টাকা লাগবে প্রোডাকশন, র মেটেরিয়ালস কিনতে, ম্যানুফ্যাকচার করতে, এবং যদি ট্রান্সপোর্টেশন, লেবার কস্ট এভরিথিং থাকে। আর ব্র্যাক এখানে বলেছে যে তারা 6 লাখ টাকা পে করবে। সো ওয়ার্ক অর্ডারে লেখা থাকবে 6 লাখ টাকা, প্লাস এখানে ট্যাক্স ভ্যাট এর কিছু ইস্যু থাকতে পারে, সেগুলা ওই স্পেসিফিক্স আমি এই মুহূর্তে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যে সিম্পলি 6 লাখ টাকা ওয়ার্ক অর্ডার, কস্ট ইজ 5 লাখ। সো এখানে যেটা হচ্ছে, বিজনেসের 5 লাখ টাকা যদি আমরা পুরাটা নিজেরা দিয়ে দিই, বিনিয়োগ ডট আইওর মাধ্যমে পুরাটা যায়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পুঁজি সরবরাহ করি, বা আরবিতে এটাকে সাহিবাল মাল বলে। এবং যে বিজনেসটা কাজ করছে সে হচ্ছে মুদারিব বা বিজনেসের পরিচালক। সো 5 লাখ টাকা দিয়ে তারা কাজটা শেষ করলো, সরি, কাজ তারা আমাদেরকে প্রপোজালটা দিল। প্রপোজালটা দেওয়ার পর আমরা এস্টিমেট করলাম যে ওকে, এখানে একটা 1 লাখ টাকার একটা প্রফিট থাকবে। এবং আমরা একটা নেগোসিয়েশন করলাম যে ঠিক আছে, এখানে প্রফিট শেয়ারিংটা হবে 30-70-তে। 30-70 মানে কি, 1 লাখ টাকা যে এক্সপেক্টেড প্রফিট, সেখানে 30% লাগবে ইনভেস্টার্স, 70% লাগবে বিজনেস। এই প্রফিট রেশিওটা আসলে আমরা করে থাকি উইথ অ্যান এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন মাইন্ড। সো 5 লাখ টাকায় যদি 30,000 টাকা আসে, কত হয় এটা, আই থিঙ্ক, সরি, হ্যাঁ, সো এটা আই থিঙ্ক 50,000-এ 10% হয়। 30,000-এ তাহলে কত, 6 পয়েন্ট সামথিং হবে, 6% হবে আই থিঙ্ক। হ্যাঁ, 6%। সো 6% প্রফিট আমরা এস্টিমেট করলাম যে এটা যদি ওয়ার্ক অর্ডারটা 2 মাসে শেষ হয়ে যায়, দেন একজন ইনভেস্টার 6% প্রফিট পাবে 2 মাসে। সো এইভাবে একটা এস্টিমেট করে আমরা নেগোশিয়েট করি। বা এরকম হতে পারে যে ওয়ার্ক অর্ডারটা আসলে 2 মাসে শেষ হবে না, এটা শেষ হতে 4 মাস লাগবে। তখন আমরা excuse me, তখন আমরা বিজনেসকে প্রপোজাল করব যে ভাই, এটা যেহেতু 4 মাস সময় লাগবে, আপনি এক কাজ করেন, 60-40 প্রফিট রেশিও করেন। 60-40 মানে কি, 60,000 টাকা বিজনেস ইনভেস্টার্স পাবে, 40,000 টাকা এই বিজনেসেস রাখবে। সো 60,000 টাকা মানে 12% আই থিঙ্ক হয় ফর ইনভেস্টার্স। সো এইভাবে একটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা প্রফিট শেয়ারিং রেশিওটা ফিক্স করি। দেন অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি তারা হয়তো সে ফর এক্সাম্পল 4 মাসেরই ছিল, তারা হয়তো 2 মাস বা আড়াই মাসে ডেলিভারি দিয়েছে, বিল সাবমিট করছে, বিল সাবমিট করার 1 মাস পর বিল পাইছে। সো 4 মাসেই এভরিথিং ইজ ওকে। তখন আমরা দেখবো যে আচ্ছা, 5 লাখ টাকা তো আমরা ধরেছিলাম কস্ট হবে, অ্যাকচুয়াল কত কস্ট হয়েছে। অ্যাকচুয়াল কস্ট হয়েছে, দেখা দেখা গেল যে 5,20,000 টাকা হয়েছিল। সো 5,20,000 টাকা যদি অ্যাকচুয়াল কস্ট হয়ে থাকে, তার মানে 80,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট। সো এই 80,000 টাকা 60-40 রেশিওতে শেয়ার করা হলো। আবার এরকমও হতে পারে যে 5 লাখ টাকা না, 4,80,000 টাকা হচ্ছে ওয়াজ দ্য অ্যাকচুয়াল কস্ট। তো তখন 1,20,000-এ প্রফিট শেয়ারিংটা 1,20,000-এর উপর 60-40 রেশিওতে শেয়ার করা হলো। সো ফার্স্ট পয়েন্ট ইজ, আমরা এখানে প্রফিট শেয়ারিং রেশিওটা লক করে দিলাম। আমরা একটা এক্সপেক্টেড টাইমলাইন জানি। এবং এখানে যদি ইয়া হয়, এবং সেই অনুযায়ী আমরা একটা টাইম লাইন পরে গিয়ে আমরা বিনিয়োগ ডট আইও ভেরিফাই করে যে আচ্ছা, কস্ট গুলা কি প্রপারলি ছিল নাকি, এবং
বিজনেসের এখানে কি কোনো ডকুমেন্টেশনে কোনো গ্যাপ আছে নাকি, সেগুলো যদি না থাকে দেন আমরা এটা করে থাকি, এই ফুল প্রসেসটা করে থাকি। সো এইটা এবং পরেরটা পরেরটা হচ্ছে মুশারাকা। এই দুইটা ভেরি সিমিলার। মুশারাকায় বেসিক্যালি আগেরটায় ছিল হচ্ছে প্রফিট শেয়ারিং পার্টনারশিপ, এটার মধ্যে 100% অফ দ্য কস্ট বা 100% অফ দ্য ক্যাপিটাল বিজনেস ওনার দিচ্ছে। আর মুশারাকায় হচ্ছে সরি 100% অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টর দিচ্ছে। আর মুশারাকায় 100% অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টর দিচ্ছে না। এইখানে একটা ক্যাপিটাল কন্ট্রিবিউশন ইয়ারও আছে, বিজনেস ওনারও আছে। তো আমরা যদি আগের এক্সাম্পলটায় যাই, সেখানে 5 লাখ টাকার জায়গায় রিকোয়ার্ড। সো বিজনেস আমরা দিলাম 4 লাখ টাকা, বিনিয়োগ ডটাইয়ের মাধ্যমে আসলো 4 লাখ, বাকি 1 লাখ টাকা বিজনেস ওনার দিল। সো এখানে একটা 80-20 রেশিওতে কস্ট বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে। বাট এখানে কিন্তু 80-20 রেশিওতে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডাজ নট মিন যে 80-20 রেশিওতেই আমরা প্রফিট শেয়ার করব। আমরা এখানেও সেম ওয়েতে 60-40, 30-70, 50-50 রেশিওতে প্রফিট শেয়ারিং কন্ট্রাক্টটা করতে পারি। বাট দ্য ডিফারেন্স আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, আগেরটায় 100% লসের রিস্ক ইনভেস্টরের, বিকজ ওইখানে বিজনেস ওনারের কোনো ইয়া নাই, কি বলে, ইনভেস্টমেন্ট নাই বা ক্যাপিটাল কন্ট্রিবিউশন নাই। বাট মুশারাকায় এই যদি লস হয়ে থাকে, তখন এই লসটা ক্যাপিটাল কন্ট্রিবিউশন অনুযায়ী হয়ে থাকে। সো ইন ভেরি রেয়ার কেসেস যেখানে হয়তো দেখা গেল যে 5 লাখ টাকার জায়গায় 7 লাখ টাকা লেগে গেছে করতে, ওয়ার্ক অর্ডারটা ডেলিভারি দিতে, কিন্তু অ্যাকচুয়ালি তো ওয়ার্ক অর্ডার ভ্যালু তো ফিক্স, ওয়ার্ক অর্ডারে তো 6 লাখ টাকা পাবে। সো 1 লাখ টাকা লস। সো ইন দ্যাট কেস কি হবে, ইনভেস্টররা 1 লাখ টাকার 80% লেস রিটার্ন পাবে। সো ফর এক্সাম্পল ইনভেস্টররা 4 লাখ দিছিল, সো 80,000 টাকা কম রিটার্ন পাবে, 3,20,000 টাকা রিটার্ন কম পাবে। বাট এইটা আমরা এত মানে এটা আমরা এই মুদারাবা আর মুশারাকা আমরা খুবই সিলেক্টিভ কেসে করি, যেখানে ট্রানজাকশনস গুলা ইউজুয়ালি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। একটা ভেরিফিকেশন, একটা পর্যায়ে আমরা ভেরিফাই করতে পারি রেভিনিউ এন্ড কস্ট দুইটাই। সো এই ধরনের ক্যাশে ট্রানজাকশন হলে আমরা ইউজুয়ালি এই দুইটা মডেলে কাজ করে থাকি না, বিকজ তখন আমাদের ভেরিফিকেশনের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। বাট আইডিয়াল সিনারিও হচ্ছে, মানে ইসলামিক ফাইন্যান্সের এই দুইটা হচ্ছে ভেরি ওল্ড ওয়ে অফ ইনভেস্টমেন্টস। অ্যান্ড এইগুলা আসলে আসলে আমাদের ইসলামিক সোসাইটিতে যখন হচ্ছে মানে ট্রাস্ট বেসড ট্রানজাকশন অনেক বেশি প্রচলিত ছিল, মানুষকে খুব বেশি ভরসা করতে পারতো, তখন এইগুলা অনেক বেশি প্রচলিত ছিল। আর এখনকার জামানায় এসে আসলে আমাদের ট্রাস্ট গুলা অনেক জায়গাতেই ভেঙে পড়ছে। আমরা অনেক জায়গাতেই এই জন্য এই মুশারাকা বা মুদারাবা গুলা করতে পারি না। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটা মুরাবাহা চুক্তি করি। এটা ইজ আ এই ইনভেস্টমেন্ট মডেলটা ইজ আ ফেয়ারলি নিউ ওয়ে অফ ইনভেস্টমেন্ট মডেল। সো মুরাবাহা, এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে একটা কস্ট প্লাস ফাইন্যান্স, মানে কস্ট প্লাস ফাইন্যান্সিং বলে এটাকে, বা কস্ট প্লাস মার্কআপ, এরকম একটা নাম আছে। সো ভেরি সিম্পলি আমি যদি বলি যে আমি ফর এক্সাম্পল আমার এই একটা ফোন, আমি এই ফোনটা হচ্ছে কিনতে চাই। তো আমার এই ফোনটা এখন হচ্ছে মার্কেট প্রাইস সে ফর এক্সাম্পল 50,000 টাকা, কিন্তু আমার আমার কাছে এই 50,000 টাকাটা এই মুহূর্তে নাই। আমি মাসে মাসে সে 5,000 টাকা অ্যাফোর্ড করতে পারবো। সো আমি যেটা করলাম, আমি আমার ফ্রেন্ডকে বললাম যে সে আমাকে করতে, সরি, আমি একটা ইনস্টিটিউশনের কাছে গেলাম যে আমি এই ফাইন্যান্সিংটা চাই। সো একটা ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন, সে কি করলো, দ্যাট ইনস্টিটিউশন বাইজ দ্য প্রোডাক্ট ফার্স্ট, বাইজ দ্য ফোন ফার্স্ট, কিনে সে আমাকে একটা 20% মার্কআপে সেল করলো। সো সে 50,000 টাকায় ফোনটা কিনলো, এরপরে 20% মার্কআপ মানে 10,000 টাকায় আমাকে সেল করলো। সো এখানে টোটাল আমার রিপেমেন্ট ভ্যালু হচ্ছে 60,000 টাকা। এবং এখানে সে একটা ইয়াও সেট করে দিল, রিপেমেন্ট স্ট্রাকচারও সেট করে দিল। কথা সে মাসে মাসে 5,000 টাকায় সেট করে দিল। তো সো 12 মাসে সে আমার কাছ থেকে 60,000 টাকা করে নিয়ে নিবে। সো আমাদের দেশের ব্যাংকস অ্যান্ড মোস্ট মেনি ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই মডেলে কাজ করে। বিনিয়োগ ডট আইওরও অ্যারাউন্ড 70 থেকে 80% কন্ট্রাক্টসই এই মডেলে কাজ করে থাকে।
যে আমরা এটা যদি আমি একটা বিজনেসের এক্সাম্পলে দেই, তো সামনে আহ, রোজা টার্গেট করে কোন একটা ক্লোদিং বিজনেস, তারা র ম্যাটেরিয়ালস কিনবে, কাপড় কিনবে। সো তারা 5 লাখ টাকা চাচ্ছে আমাদের কাছে, সে ওই ফ্যাব্রিকটা কিনে সেলাই করে কাপড় বানায় সেল করবে ঈদকে টার্গেট করে। তো আমরা কি করলাম, আমরা 5 লাখ টাকা রেজ করলাম, রেজ করে আহ, সে সিলেক্ট করে দিল, বিজনেস ওনার সিলেক্ট করে দিল যে ভাই আমি ইসলামপুরের এই জায়গাগুলো থেকে কাপড় কিনবো। সো আমরা একজন এজেন্টকে দিয়ে সাথে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, যেহেতু এই মোস্ট অফ দ্য ট্রানজাকশন ওই জায়গায় হয়তো ক্যাশে হবে। সো আমরা হয়তো টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, বা আমরা যেটা করলাম যে আমরা এজেন্টকে পাঠিয়ে দিলাম যে যেখান থেকে কিনবে সেখানে আমরা ব্যাংক ট্রান্সফার করবো। সো সে 2 বা 3টা জায়গা থেকে টোটাল 5 লাখ টাকার ফ্যাব্রিক কিনলো। ফ্যাব্রিকটা কিনলো বলতে মানে সে সিলেক্ট করলো, কিনলাম অ্যাকচুয়ালি আমরা অন বিহাফ অফ আওয়ার ইনভেস্টার্স, বিনিয়োগ.io পারচেস করলো অন বিহাফ অফ আওয়ার ইনভেস্টার্স। পারচেস করে সেই প্রোডাক্টটা, সো ইসলামিক ফাইন্যান্সে এখানে ভেরি ইম্পর্টেন্ট 2টা কন্ডিশনস ফুলফিল করা লাগবে মুরাবাহাটাকে আহ হতে, ভ্যালিড হতে। সেটা হচ্ছে সেই প্রোডাক্টটার ওনারশিপ এবং পজেশন বুঝে নেবে। সো আমাদের হয় টিমের একজন বা আমাদের একজন এজেন্ট যে হচ্ছে বিজনেস ওনারের সাথে গিয়েছে, সে প্রোডাক্ট গুলা অ্যাকচুয়ালি পারচেস করে অ্যাকচুয়ালি প্রোডাক্টের ফিজিক্যাল ওনারশিপ এবং পজেশন বুঝে নিল, পজেশন বলতে সেটার মালিকানা বুঝে নিল, এবং আফটার এবং সেটা বিজনেসের মেবি ওয়্যার হাউস বা কোথাও ডেলিভারি করে দিল। ডেলিভারি করার পরে সেইখানে গিয়ে আমরা সেলটা করলাম, এবং সেলটার কন্ডিশন কি সেটা আমরা বিজনেস ওনারের সাথে আগে থেকে এগ্রি করে রেখেছিলাম যে ওকে, এই 5 লাখ টাকার ফ্যাব্রিক আমরা আপনাকে 5,50,000 টাকায় সেল করব, এবং আপনার সাথে রিপেমেন্ট কন্ডিশনটা হবে যে আপনি ঈদের পরে এপ্রিলের ফার্স্ট উইকে হচ্ছে 5.5 লাখ টাকা একবারে রিপেমেন্ট করবেন। অথবা এরকমও হতে পারে যে এই 5 লাখ টাকা আমরা 5 লাখ টাকার ফ্যাব্রিক আপনাকে 5.5 লাখ টাকায় সেল করব, আপনি ফেব্রুয়ারিতে 20% পে করবেন, মার্চে 20% পে করবেন, বাকি 60% এপ্রিলে পে করবেন। তো আমাদের এখানে একটা আমরা ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকি বিজনেস ওনারকে, যে তার ক্যাশ সাইকেলস বা ক্যাশ ফ্লো সাথে আমরা চেষ্টা করি একটা সামঞ্জস্য রেখে, যে তার যাতে না হয়, কি বলে, বেশি বার্ডেনসাম না হয়ে যায় রিপেমেন্ট স্ট্রাকচারটা, এবং তার বিজনেসের মডেলের সাথে যাতে রিপেমেন্ট স্ট্রাকচারটা যায় আর কি। এভাবে আমরা ক্যাশ রিপেমেন্ট স্ট্রাকচারটা সাজিয়ে থাকি। সো এইটা ইজ আ ভেরি, মানে নট আ ভেরি ডিফিকাল্ট মডেল টু ইমপ্লিমেন্ট। কিছু লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে, যে এই বাই অ্যান্ড সেল যে বিষয়টা হচ্ছে, এটা প্রপারলি হচ্ছে নাকি, এটা এখানে কিছু আমাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস আছে, যেগুলো আলহামদুলিল্লাহ আমরা ওভার দ্য 4 ইয়ার্স অনেক কিছুই আমরা সলভ করতে পেরেছি। এছাড়া আরো 2টা মডেলে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে বাই মোয়াজ্জাল, দিস ইজ ভেরি সিমিলার টু মুরাবাহা। এটা বেসিক্যালি ইম্পোর্ট বেসড বিজনেসের সাথে কাজ করে থাকে। তো ডিফারেন্স ইজ, মুরাবাহায় আমরা অনেক জানি যে প্রোডাক্টটার কস্ট প্রাইস কত ছিল, বাই মোয়াজ্জালে হয়তো ওই কস্ট প্রাইসটা করা হয় না, ডিসক্লোজ করা হয় না। বা বাই মোয়াজ্জালে আমরা সিম্পলি একটা প্রফিট করে থাকি, ডিক্লেয়ার করে থাকি, বা একটা সিম্পলি একটা সেলিং প্রাইস ডিক্লেয়ার করে থাকি। এটা কস্ট প্লাস হয়ে থাকে না, বাট নট আ ভেরি ডিফিকাল্ট থিং। আচ্ছা, লাস্টলি হচ্ছে ইজারা এন্ড প্যারালাল ইজারা। আপনারা যদি আমাদের পেজ ফলো করে থাকেন, রিসেন্টলি দেখবেন যে আমরা একটা পোস্ট খুবই দিচ্ছি, আউটলেট ফাইন্যান্সিং। সো আউটলেট ফাইন্যান্সিংটা আমরা এই ইজারার মাধ্যমে করে থাকি। সো আমি এখানে 2 মিনিট নিয়ে একটু এক্সপ্লেন করি এটা কিভাবে কাজ করে। সো অনেকেই আউটলেট নিতে গেলে দেখা যায় যে ল্যান্ড ওনার একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্ট অফ চাচ্ছে, সিকিউরিটি মানে চাচ্ছে। সো ফর এক্সাম্পল, রিসেন্টলি আমরা একটা কন্ট্রাক্ট করেছি এরকম, যেখানে ভাড়া হচ্ছে আই থিঙ্ক 50,000 টাকা ছিল, কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে প্রায় 28 লাখ টাকা। সো এখানে বিজনেস ওনারের আসলে 28 লাখ টাকা একটা জায়গায় ফেলে রাখার মতো, মানে ইট ডাজন্ট মেক সেন্স ফর দ্য বিজনেস ওনার। সো তারা আমাদেরকে অ্যাপ্রোচ করলো, আমরা যেটা করলাম যে আমরা 20 লাখ টাকা পর্যন্ত ডিসাইড করলাম যে আমরা 20 লাখ টাকা পর্যন্ত করব, সিকিউরিটি মানিটা কভার করব, বাকিটা বিজনেসকে কভার করতে হবে। সো কন্ট্রাক্টটা এভাবে কাজ করে যে বিনিয়োগ.ioর
বিনিয়োগ.io অন বিহাফ অফ দেয়ার ইনভেস্টার্স ফার্স্টে আউটলেটটাকে রেন্ট করে ফ্রম দ্য ল্যান্ড ওনার। রেন্ট করে দেন সেই বিজনেসকে একটা হায়ার ভ্যালুতে রেন্ট আউট করে বা প্যারালাল ইজারা ইজারা করে বিজনেস ল্যান্ড ওনারের কাছ থেকে। অ্যান্ড প্যারালাল ইজারা মানে একটা সাবলিজ করে আর কি বিজনেসকে একটা হায়ার রেন্টাল অ্যামাউন্টে। হায়ার রেন্টাল অ্যামাউন্টটা কিরকম? এটা সাচ অ্যান অ্যামাউন্ট যেটা আর কি আমাদের ইনভেস্টরদের প্রফিটের ইকুইভ্যালেন্ট। সো এখানে যদি আমি যে এক্সাম্পলটা বলতেছিলাম যে 20 লাখ টাকার এগেনস্টে, সরি 28 লাখ টাকা ওয়াজ দ্য টোটাল সিকিউরিটি। সো এখানে 28 লাখ টাকার জায়গায় ইন বিজনেস আমরা ইয়াকে দিলাম হচ্ছে আমরা নিজেরা মানে বিনিয়োগ.ioর মাধ্যমে রেইজ হলো 20 lakhs, আর বিজনেস ওনার দিল হচ্ছে বাকি 8 lakhs। আমাদের কন্ট্রাক্ট উইথ দ্য ল্যান্ড ওনার সেখানে 50,000 টাকা হচ্ছে রেন্ট, আর আমাদের আর বিজনেস ওনারের সাথে আমাদের কন্ট্রাক্ট হচ্ছে 60,000 টাকা পার মান্থ রেন্ট। সো এখানে বিজনেস ওনার একটা 10,000 টাকা এক্সট্রা বা অলমোস্ট 20% এক্সট্রা রেন্ট, মান্থলি রেন্ট দিবে, কিন্তু তার 20 লাখ টাকা সেভ হয়ে গেল। সে এই 20 লাখ টাকাটা কিন্তু তার ব্যবসায় খাটায় এই মানে মান্থলি 10,000 টাকা মানে বছরে তার হচ্ছে 1,20,000 টাকা এক্সট্রা ইয়া দিতে হইলো, ফাইন্যান্সিং দিতে হলো। সে কিন্তু ওই 20 লাখ টাকা দিয়ে নিজের বিজনেসে রোল করে এর থেকেও মাছ হায়ার প্রফিট করতে পারা উচিত। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, নট নট লাইক এক্সাক্ট এই অ্যামাউন্ট গুলাই হয়েছে ওই বিজনেসের সাথে, আমার এক্সাক্ট অ্যামাউন্ট গুলো এই মুহূর্তে মনে নেই, বাট দিস ইজ দ্য স্ট্রাকচার আর কি। সো বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমরা বিনিয়োগ.io রেন্ট করবে ফ্রম ল্যান্ড ওনার অ্যান্ড একটা হায়ার রেন্টাল কন্ট্রাক্ট করবে উইথ দ্য বিজনেস ওনার। এটা হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট। ওকে, আচ্ছা, আমি এখানে, হ্যাঁ রাইট। তো এখন আসি হচ্ছে আপনাদের যদি আমাদের মাধ্যমে ফাইন্যান্সিং তুলতে হয় তাহলে কি কি দরকার। তো সবার কোয়েশ্চেন হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সব বুঝছি ভাই, বিনিয়োগ.io টাকা দেয়, এখন আমি কিভাবে টাকা পেতে পারি। সো আপনার বেসিক ডকুমেন্টস ইনিশিয়ালি লাগবে, যে এনআইডি, ট্রেড লাইসেন্স, বিন যদি থাকে, বা টিন তো সবারই থাকে। ব্যাড ডকুমেন্টস হয়তো অনেকেরই থাকে না, বাট থাকলে ভালো। আমরা যেহেতু কোনো কোলাটারাল রাখি না বা জামানত রাখি না, সেই ক্ষেত্রে আমরা একজন গ্যারান্টর বা ইন সাম কেসেস দুইজন গ্যারান্টর রাখি যদি অ্যামাউন্টটা একটু বেশি হয়। আই থিঙ্ক 15 লাখ টাকার উপরে বা 20 লাখ টাকার উপরে হলে দুইজন গ্যারান্টর রাখি। আর লাইসেন্স রিলেটেড ডকুমেন্টস, তো অনেকের ক্ষেত্রে হয়তো ম্যানুফ্যাকচারিং এ কোনো লাইসেন্স প্রয়োজন হতে পারে, কারো হয়তো ফায়ার লাইসেন্স, কারো হয়তো বিএসসিআই লাইসেন্স, এক একজনের জন্য এক একটা লাইসেন্স রিলেটেড, সেই বিজনেসের পার্টিকুলার কোনো লাইসেন্স আছে নাকি সেটা আমরা দেখে থাকি। সো বেসিক কমপ্লায়েন্স ডকুমেন্টস। এরপরে হচ্ছে, সো ফার্স্ট যেটা ছিল কেওয়াইসি ডকুমেন্টস, সেকেন্ডলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা বিজনেস ডকুমেন্টস এখানে যেটা বলা আছে। সো 12 মাসের বা লাস্ট 1 বছরের ইনকাম, ব্যাংক স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, যদি যদি লিমিটেড কোম্পানি হয় ইন দ্যাট কেস অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেলস ভেরিফিকেশনের সাপোর্টিং ডকুমেন্টস, ফর এক্সাম্পল ইনভয়েস, রিসিটস। যদি আপনি ই কমার্স বেসড বিজনেস হয়ে থাকেন then খুবই ভালো, আমরা ইয়া দেখি পাঠাও বা সেটফাস বা রেডেক্স এইগুলার ড্যাশবোর্ডের ডেটা দেখি। দেন হচ্ছে আপনার যেখানে বিজনেসের লোকেশন সেখানে রেন্টাল কপি বা বিজনেসের ইলেকট্রিসিটি বিল এক্সেট্রা। ফাইনালি হচ্ছে যে ইনভেন্টরি রিপোর্ট। সো আমরা মানে আই ক্যানট স্ট্রেস দিস এনাফ, যত ভালো আপনার ডকুমেন্টেশন হবে তত গুড আপনার চান্স হচ্ছে ইয়া পাওয়ার, ইনভেস্টমেন্টস পাওয়ার, নট জাস্ট ফ্রম বিনিয়োগ.io, এটা ফ্রম এনিওয়ের। যে কারো কাছেই আপনি যদি ফাইন্যান্সিং এর জন্য যান, ইনফ্যাক্ট বাংলাদেশের ব্যাংকস গুলা আমি যেটা দেখলাম রিসেন্টলি, এনবিএফআইস এন্ড ব্যাংকসও এইগুলা অ্যাডপশন করছে, স্পেশালি আইডিএলসি ইসলামিক উইং খুলেছে লাস্ট ইয়ার বা এই বছরের শুরুতে, তারাও এই জিনিসগুলো অ্যাডপ্ট করছে। দে হ্যাভ 30 years অফ ডেটা ইন মানে পাইপলাইন, এবং সেগুলো দিয়ে তারা ক্রেডিট স্কোরিং ও বানিয়েছে। আমরা মাত্র 3-4 বছরের ডেটা দিয়ে ক্রেডিট স্কোরিং বানাচ্ছি, বা মানে একটা পর্যায়ে গেছি, সামনে আরো বানাচ্ছি। সো এই এই ডেটাগুলো আপনার যত বেশি ডিজিটালি অ্যাভেলেবল থাকবে তত ফাস্ট হচ্ছে আপনার
বিজনেসটাকে অ্যাসেস করতে পারবে। সো আপনি যদি ব্যাংকে ট্রানজাকশনস করে থাকেন, ইন দ্যাট কেস আপনার ব্যাংকের দ্যাটস আ ভেরি গুড ভেরিফিকেশন ফর এনিওয়ান, বিনিয়োগ.io হোক বা এনবিএফআই হোক। আপনার যদি ই কমার্স বিজনেস হয়ে থাকে এবং ডেলিভারি ডেটা থাকে, দ্যাটস আ ভেরিফায়েবল ডেটা আর কি। সো সেখানে স্কোর আপনার ভালো হয়ে যায়। আপনার যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনি যদি ইউজ করে থাকেন, আপনার মান্থলি আপনি যদি আমাদেরকে দেখাতে পারেন যে হ্যাঁ আপনার মান্থলি ইনভেন্টরি কিভাবে চেঞ্জ হয়েছে, এবং আমরা অফকোর্স সেটাকে আমরা আপনাদের ইনকাম স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করে দেখবো যে আপনার যে পরিমাণ মাল সেল করছেন এবং যেটার মানে বেসিক্যালি কস্ট অফ গুড সোল্ড অ্যান্ড রেভিনিউ, এটার সাথে কি আপনার ইনভেন্টরি যে মান্থলি চেঞ্জ হচ্ছে এটা কি ম্যাচ করতেছে নাকি। সো এই ডকুমেন্টস গুলা যখন আপনার ভালো মতন আমরা ট্রান্সপারেন্টলি এবং ভেরিফাই করতে পারি, দেন ইয়োর স্কোর গোজ আপ। আপনি আপনার ফাইন্যান্সিং এর নট জাস্ট ফাইন্যান্সিং পাওয়ার চান্স বাড়ে, আপনার ফাইন্যান্সিং এর অ্যামাউন্টও হায়ার হওয়ার চান্স বাড়ে। বাট সব বিজনেসেরই আসলে একটা লিমিট আছে, যে আপনি আসলে মাসে সেল করেন হয়তো 10 লাখ টাকা, আর আপনি আমাদের কাছে চাইলেন 50 লাখ টাকা, সেটা আসলে আহ, মানে এলাও হবে না। সো ওইখানেও আবার একটা লিমিট আছে যে আমরা অ্যাকচুয়ালি কত টাকা পর্যন্ত যেতে পারবো। আচ্ছা, ওকে, গোয়িং ফরওয়ার্ড। আচ্ছা, তো আমরা আমাদের প্রসেসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাপ্লিকেশন লিংক আছে। সেখানে ইফ ইউ ফিল আপ দ্য ফর্ম, আমাদের টিম থেকে রিচ আউট করে, ডকুমেন্টস কিছু কিছু একটা অনলাইন কল করে ইনিশিয়ালি, কিছু ডকুমেন্টস কালেক্ট করে। ডকুমেন্টস গুলো কালেক্ট করার পর আমরা একটা সাইট ভিজিট করি। এখানে আমি একটু বলে রাখি, আমাদের বর্তমানে একটা লিমিটেশন হচ্ছে আমরা ঢাকা বেসড বিজনেসকে বেশি প্রায়োরিটি দিচ্ছি বলতে এটা আমাদের একটা লিমিটেশন, যে আমাদের রিসোর্সের অভাবে আমরা হয়তো মোস্টলি ঢাকাতে কাজ করতেছি, বা ঢাকার আশেপাশে ঢাকার উইদিন 10 কিলোমিটার বা 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কাজ করতেছি। ঢাকার বাইরে আমরা যে একদমই করি না সেটা না, বাট কিছু পাইলট আমরা করেছি, কিছু ভালো কাজ করেছে, কয়েকটা ফেইলিয়ারও ছিল। সো এই ফেইলিয়ার গুলার থেকে আমরা লার্নিং নিয়ে আমরা চেষ্টা করছি যে এইগুলাকে সামনে আরো আহ, ভালো মতো অ্যাপ্লাই করার। বাট আমরা অনেক সিলেক্টিভ করে থাকি ঢাকার বাইরে, মোস্টলি ঢাকার ভিতরে করে থাকি। সো সাইট ভিজিট করে থাকি, সাইট ভিজিটের পর ইফ নেসেসারি আমরা আরো কিছু ডকুমেন্টস চেয়ে থাকি, এবং দেন হচ্ছে একটা মানে বিজনেস ওনারের যদি কোনো কোয়েরিজ ক্লারিফিকেশন সেগুলো নিয়ে ডিসকাশন হওয়ার পর ফাইনালি আমরা একটা প্রপোজাল দিই। সো এটা একটা প্রপোজালের অনেক সময় সর্ট অফ অনেকটা নেগোসিয়েশন টাইপেরও হয়, যে বিজনেস ওনার হয়তো উনি ওনার একটা স্ট্রাকচার সাজেস্ট করে থাকেন। দেন ফাইনালি এটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় অথবা রিজেক্ট হয়। আমাদের একটা ইনভেস্টমেন্ট কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভ হয় অথবা রিজেক্টেড হয়। অ্যাপ্রুভ হলে আমাদের ওয়েবসাইটে চলে যায় জিনিসটা। ওকে, কিভাবে কাজ করবেন? ইফ ইউ হ্যাভ, আচ্ছা, সো ব্যবসাটি লাভজনক হতে হবে, এখানে একটা ব্যতিক্রম হতে পারে। সো আইদার your entire business has to be profitable, or being মানে একটা পার্ট অফ ইউর বিজনেস ক্যান অলসো বি প্রফিটেবল অ্যান্ড উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। কিভাবে? যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম কিছুক্ষণ আগে যে আহ, এই ব্যাগের যে বিজনেসটা, সো এরকম হতে পারে যে ব্যাগের বিজনেসটা যেখানে তারা একটা গুলশানে অফিস নিয়ে রাখছে, যে অফিসটার মাসিক ভাড়ায় 2 লাখ টাকা। আমি যদি ওই মাসিক ভাড়াটা ধরি তাহলে দেখা যাবে যে তার টোটাল দেখা যাবে যে তার নেট লেভেলে গিয়ে দ্য বিজনেস ইজ অ্যাট লস। কিন্তু আমি যদি শুধু সেই ওয়ার্ক অর্ডারটা ধরি, যে শুধু সেই ব্র্যাকের ওয়ার্ক অর্ডারটা সার্ভ করতেছে, তখন দেখা যাবে যে ওই ওই ওয়ার্ক অর্ডারের জন্য আমরা তার রেন্টের মেবি সে 5% কনসিডার করলাম। সো 5% মানে 2 লাখ টাকা, 10,000 টাকা কনসিডার করলাম ইন আওয়ার কস্ট। সো ওই ওয়ার্ক অর্ডারটায় হি ইজ ইউনিট প্রফিটেবল বা ওয়ার্ক অর্ডারের প্রফিটেবল। সো এইরকম কিছু এক্সাম্পলস আছে যেখানে আমরা যদি ফুল বিজনেস প্রফিটেবল নাও হয়, আমরা শুধু ওয়ার্ক অর্ডার বেসিসে বা ইন স্পেসিফিক কেসে আমরা কাজ করতে পারি।
বাকি দুইটা তো আমি আগেই বললাম যে মিনিমাম 1 ইয়ার। সো হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট যে বৈধ ট্রেড লাইসেন্স। সো আমরা চাই যে স্পেসিফিক, স্পেশালি এখন তো নভেম্বর হয়ে গেছে, সো প্রত্যেক বছর জুলাই মাসে যাতে সবাই তাদের ট্রেড লাইসেন্সটা রিনিউ করে থাকে। এগেইন, আমরা ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু কারোর সাথে কাজ করতে পারবো না। ট্রেড লাইসেন্সটা ইজ আ মাস্ট। আমরা কোনো ইন্ডিভিজুয়ালের সাথে চুক্তি করি না, বিজনেস টু বিজনেস চুক্তি হয়। বিনিয়োগ ডট আইও বা বিনিয়োগ ডট আইও কোম্পানি আছে পিওর ফিনটেক লিমিটেডের সাথে এক্স ওয়াই জেড প্রপার্টিশিপ বা সামথিং, তার সাথে কন্ট্রাক্ট হয়। পুরো ইন্ডিভিজুয়ালের সাথে আমরা কন্ট্রাক্ট করে থাকি না। আই থিঙ্ক এখানে এইগুলো সব রিপিট, ওয়ার্কিং ক্যাপিটাল, ফাইন্যান্সিং, তাদের জন্য হ্যাঁ, এগুলা মোটামুটি রিপিট জিনিস। বিনিয়োগ ডট আইও অ্যাপ্লাই, এই ওয়েবসাইটে গেলে আমাদের বা জাস্ট বিনিয়োগ ডট আইও ওয়েবসাইটে গেলেও কোনায় দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিং একটা ট্যাব আছে। এই স্টেপস গুলো আমি অলরেডি বলে ফেলছি যে ফোন কল স্ক্রিনিং, অনলাইন ইনডেপ। আচ্ছা, সো তারপরে একটু শর্টে যাই। সো শুরুতে অ্যাপ্লিকেশন করলেন, দেন আমরা একটা ইনিশিয়াল ফোন কলে কিছু ডিসকাশন হয়ে গেল। সো অনেক বিজনেসই দেখা যায় যে ইনিশিয়াল ফোন কলের পর আহ, তারা হয়তো আমাদের মডেলটার সাথে ফিট করতেছে না, বা আমাদের কাছে মনে হচ্ছে যে এই বিজনেসের সাথে আমরা কাজ করা সম্ভব না। যেমন অ্যাক্সেলারেটিং বাংলাদেশ থেকেই একটা বিজনেস অ্যাপ্লাই করেছিল, আই থিঙ্ক ওয়েস্ট নিয়ে কাজ করছে। তো আমরা আসলে ওয়েস্ট রিসাইক্লিং বা এই ধরনের, তো আমরা আসলে ওই সময়ে ওই বিজনেস মানে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম না, আমাদের এক্সপার্টিস ছিল না ইন্ডাস্ট্রিতে। তো আমরা তখন ফোন কলেই ওনাকে বলে দিয়েছি যে ভাইয়া এই মুহূর্তে আসলে আমরা পাচ্ছি না, মেবি আফটার 6 মান্থস বা 1 ইয়ার ইউ ক্যান রিচ আউট অ্যাগেইন, তখন আমরা হয়তো চেষ্টা করবো। তো হ্যাঁ, আমাদেরও কিছু লিমিটেশন থাকতে পারে যে কোন ইন্ডাস্ট্রিতে হয়তো আমরা কাজ করি না, বা ঢাকার বাইরে আপনি হয়তো সিলেটে আপনার বিজনেস বা চুয়াডাঙ্গায় আপনার বিজনেস, তখন হয়তো আমরা করতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রাকচারটা হয়তো আপনার সাথে পড়ছে না। So, আমরা মানে টাইম ওয়েস্ট না করে এখানে চেষ্টা করি যে এই জিনিসটা ইনিশিয়াল ডিসকাশনটা ক্লারিফাই করতে। দেন অনেক দেন ইনিশিয়াল অ্যাকচুয়ালি ফোন কল এন্ড অনলাইন কল, এই দুইটা জায়গাতেই এই এই ডিসকাশন গুলা হয়ে যায় যে অ্যাকচুয়ালি কি আমরা কাজ করতে পারবো নাকি। এন্ড ওয়েন both of us agree, not just Bineo.io, the business owner also thinks যে হ্যাঁ ঠিক আছে, Bineo.io এর সাথে আমরা কাজ করতে পারি, তখন আমরা নেক্সট স্টেপে মুভ অন করি। সো নেক্সট স্টেপটা কি, ইমেল ডকুমেন্টস পাঠাই, সরি আমরা ইমেল করি ডকুমেন্টেশনের জন্য, এন্ড একটা অ্যাসেসমেন্ট ফি থাকে। আচ্ছা, ফি স্ট্রাকচার বা কস্ট অফ ফাইন্যান্সিং নিয়ে আমি একটু পরে আলাপ করবো। সো আমি স্টেপস গুলো আগে ক্রস করে যাই। সো সেখানে মিনিমাম একটা অ্যাসেসমেন্ট ফি থাকে 3,000 থেকে 5,000 টাকা। সো সেটা ছাড়া আমরা নেক্সট স্টেপে যাই না। আমাদের বিজনেসের প্রথম বছরে অনেকে আমাদেরকে এটা বলতে পারেন করছে আর কি, ফায়দা নিছে যে আমরা ভিজিট করে ফেলছি, ডকুমেন্টস চাচ্ছি, বা দেখা গেছে যে বিজনেস ওনার যখন বুঝতে পারছে যে এখানে হয়তো তার কাজ হবে না, দে জাস্ট ওয়েস্টেড আওয়ার টাইম। সো এই জন্য আমরা একটা মিনিমাম অ্যাসেসমেন্ট ফি রাখি, যেটা হচ্ছে বিজনেস ওনারকে দেখায় যে বিজনেস ওনার সাইড থেকেও শো করে যে দে আর অ্যাকচুয়ালি মানে তারা টাকাটা নিতে চায়, দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। দে আর নট জাস্ট এক্সপ্লোরিং যে আমরা কিভাবে কাজ করতেছি এই জিনিসটা। And, এখানে আমি একটা সাজেশনও দিতে চাই যে আপনাদেরও, যারা আপনারা বিজনেস করতেছেন, সো অলওয়েজ ট্রাই টু আইডেন্টিফাই যে আপনার প্রাইসিং মডেলটা কি হওয়া উচিত, কোন জিনিসটা আসলে মানে প্রিমিয়াম হওয়া উচিত, কতটুকু পর্যন্ত ফি দেওয়া উচিত, এন্ড কতটুকু আপনার আসলে চার্জ করা উচিত। বিকজ আদারওয়াইজ মানে পিপল উইল সিম্পলি টেক অ্যাডভান্টেজ অফ ইউ। ওকে, দেন সাইট ভিজিট। সো ডকুমেন্টস চেক করার পর, আমরা সাইট ভিজিটটা কিছু ডকুমেন্ট পাওয়ার পরেই করি। এটা দুই পক্ষেরই অনেক সময় বাঁচে। যে আমার মানে আমাদের অনেক কোয়েশ্চেন আমরা লিস্ট করে দিতে পারি। আদারওয়াইজ দেখা যায় যে সাইট ভিজিটের আগে যদি ডকুমেন্টস গুলো আমাদের হাতে না থাকে, দেন সাইট ভিজিটের পরে অনেকগুলো রিকারিং মিটিংস এন্ড কোয়েশ্চেন্স রেইজ হয়। দেন আমাদের ইন্টারনাল ডিউ ডিলিজেন্স শেষ হয়। ডিউ ডিলিজেন্স শেষ হওয়ার পর যদি রিকোয়ার্ড হয় আরো ডকুমেন্টেশন চাই, ইনভেস্টমেন্ট কমিটি থেকে একটা ডিসিশন দেওয়া হয়। ইন ইন কিছু পার্টিকুলার কেসে শরিয়া কমপ্লায়েন্স এরও একটা মিটিং দরকার হতে পারে।
সো আমাদের যে আইএফএ কনসালটেন্সি আছে তাদের সাথে এইগুলা দরকার হয় সার্ভিস বেস বিজনেসের জন্য। সো কিছু কিছু সার্ভিস বেস বিজনেসের সাথে কাজ করতে গিয়ে আমরা শরিয়া ইস্যুতে পড়ে থাকি। ফর এক্সাম্পল, আমরা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে কাজ করেছি। সো অ্যাডভার্টাইজিং এ অনেক শরিয়া কমপ্লায়েন্স এর ইস্যু চলে আসে। সো এমন না যে আমরা একদমই কাজ করতে পারবো না, বাট কিছু সেট কন্ডিশনস বা কিছু গিভেন রেস্ট্রিকশনস এর মধ্যে আমরা কাজ করতে পারি। So তখন আমাদের দরকার অনেক সময় একটা এক্সট্রা মিটিং দরকার হতে পারে আমাদের কনসালটেন্টদের সাথে। ক্যাম্পেইন শুরু করি, ফান্ড রেজ হয়, রাইট? সো ভাইয়া কতদিন লাগে ফান্ড রেজ হইতে? সো এখানে বলা আছে যে 7 থেকে 21 দিন লাগতে পারে ডিপেন্ডিং অন ফান্ড অ্যামাউন্ট। সো 10 লাখ বা ম্যাক্সিমাম 15 লাখ পর্যন্ত হইলেও অনেক 7 দিনের মধ্যে হয়ে যায়। আহ, এটা 14 দিনও, আমরা ধরে রাখি 14 দিন, এখানে 7 দিন বলা আছে হচ্ছে খুবই স্পেসিফিক কেস গুলা, আর আমরা ধরে রাখি 14 দিন। আর যদি 20 লাখের উপরে অ্যামাউন্টটা যায় তখন দেখা যায় যে আপ টু 21 দিন পর্যন্ত লাগতে পারে। সো এই যে স্টেপ 1 থেকে 7 বললাম, আমরা ধরে নেই এইগুলা উইদিন 10 to 15 ডেজ এর মধ্যে হয়ে যাবে, যদি ডকুমেন্টস ঠিক থাকে এবং যদি আমাদের কোয়েশ্চেন অ্যান্সার্স প্রপারলি বিজনেস টাইমলি আমাদের ডকুমেন্টস গুলো দিয়ে সাপোর্ট করতে পারে, দেন 10 to 15 ডেজ এর মধ্যে হয়ে যায়। এবং ফান্ড রেজ হইতে আরো 7 to 21 ডেজ। সো আমরা ধরে নেই যে আমাদের ফ্রম ইয়োর অ্যাপ্লিকেশন ডে টু গেটিং আ ফান্ড অ্যারাউন্ড লোয়েস্ট হচ্ছে 3 উইকস এর মতো লাগতে পারে, ম্যাক্সিমাম 1.5 মাসের মতো লাগতে পারে। অ্যাগেন গিভেন দ্য কনস্ট্রেন্টস যে অ্যামাউন্ট কত এবং ডকুমেন্টেশন আপনারা কতটুকু ফাস্ট এবং কতটুকু ট্রান্সপারেন্টলি দিতে পারছেন। যদি আহ, এই মুহূর্তে আসলে আমরা অন্য আরেকটা প্রবলেমে ফেস করতেছি, যেমন আমি আজকে সকালেই আমার বিজনেস ফাইন্যান্সিং টিমের সাথে মিটিং ছিল। So আমরা দেখলাম যে আমাদের অলরেডি 18টা বিজনেস হচ্ছে পাইপলাইনে আছে। সো এখন যদি কেউ অ্যাপ্লাই করে ফর ফান্ড রেজিং, সে আসলে ভিজিটের ডেট পাবে মেবি আফটার 15th নভেম্বর। এই মুহূর্তে আমরা একটা মধুর সমস্যায় আছি যে ফান্ড রেজিং টাইম পিরিয়ডটা একটু লেট হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম উই আর ট্রাইং টু সলভ দিস ইস্যু। আমরা দুই টিম রিক্রুট করছি, আমাদের ক্রেডিট স্কোরিংটা আরো ফাস্টার করার চেষ্টা করতেছি, যাতে ইউ ক্যান একজন বিজনেস ওনার যাতে আরো ফাস্টার এই ফান্ডিং এর অ্যাক্সেসটা পাইতে পারেন। আচ্ছা, ওকে। ওকে, হ্যাঁ। এরপরে হচ্ছে যখন ফান্ড রেজ হয়ে গেল, উই সাইন দা কন্ট্রাক্ট। সো এই একটা কেসে আপনাকে আমাদের অফিসে আসা লাগবে। উই ওয়েলকাম ইউ টু আওয়ার অফিস। এর আগ পর্যন্ত আপনাকে আমাদের অফিসে আসার প্রয়োজন হয় নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি কাম আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে, বাট ফ্রম এসএমই পার্সপেক্টিভ বা বিজনেস ওনার পার্সপেক্টিভ, আপনার বিজনেস চালানো ইজ মোর ইম্পর্টেন্ট দেন ভিজিটিং আওয়ার অফিস। সো সো এটার পরে হচ্ছে এই একটা দিন আপনার আসা লাগে, and আমরা কিছু ফর্মালিটিস থাকে সেগুলা করে করে ফেলি। আহ, যদি ইয়া হয়, কি বলে, মুরাবাহা হয়, দেন এই যে প্রোডাক্ট পারচেজ কিভাবে হবে, কি কবে হবে, এগুলা সব আমরা তখন না আলাপ করে থাকি। ইউজুয়ালি আগে আলাপ হয়ে যায়, বাট ওইখানে হচ্ছে জিনিসগুলা ফাইনালাইজ করা হয়ে থাকে। ফাইন্যান্সিং, সো হ্যাঁ, প্রোডাক্ট বাই অ্যান্ড সেল, এগুলা ওনারশিপ কিভাবে ট্রান্সফার হবে, এক্সেট্রা এক্সেট্রা, রিপেমেন্ট এবং পরবর্তী ক্যাম্পেইন প্রস্তুতি। সো দিস ইজ আ ভেরি ইউনিক ইউএসপি বলা যেতে পারে। সো আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে অনেকগুলা বিজনেসেরই পাশে, নামের পাশে ছোট করে লেখা আছে 2, 3, 4 বা 11, 12। এটার মানে হচ্ছে এই বিজনেসটা, এই মুহূর্তে যেমন আজলাম 4 আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে আছে। সো 4 এর মানে হচ্ছে এই বিজনেসটা অলরেডি 3 বার আমাদের মাধ্যমে টাকা নিয়েছে, 2 বার সে ফুল টাকা ফেরত দিয়েছে, থার্ড বার সে হয়তো আইদার 100% টাকা ফেরত দিয়েছে অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, 50%, 60%, 70% পর্যন্ত টাকা ফেরত দিয়েছে। সো দে বিকাম এলিজিবল ফর গেটিং ফান্ডস ফর অ্যানাদার টাইম, যে পরবর্তী ক্যাম্পেইন বেসিক্যালি সেইটাই। সো আমরা যেমন যদি একটা রিপেমেন্ট স্ট্রাকচার সেট করেছি যে
6 মাসে বা 8 মাসে রিপেমেন্ট হবে। সে 70, একটা বিজনেস ওনার 70% পর্যন্ত রিপেমেন্ট করে দিয়েছে। সো তারা তখন এই যেখানে লেখা আছে 70% পর্যন্ত ফান্ড রিপে করতে পেরেছে। তো তখন আমরা তাদেরকে আরেকবার অফার করি যে ওকে, আপনার কি সামনে অন্য কোনো প্রজেক্টের জন্য লাগবে নাকি, বা অন্য কোনো বিজনেস এক্সপ্যানশনের জন্য অন্য কোনো ফান্ড লাগবে নাকি। তখন আমরা ইন ইন সাম কেসেস আমরা আরেকবার অ্যাসেসমেন্ট করে থাকি। ইন সাম কেসেস আমরা হয়তো যদি আমাদের অ্যাসেসমেন্টটা অলরেডি করা হয়ে থাকে, আমরা জাস্ট সিম্পলি ফান্ড রেজটা কত দিনের জন্য হবে সেটা ডিসকাস করে আমরা করে দিই, কি বলে, ইনভেস্টমেন্ট ক্যাম্পেইনটা চালু করে দিই। অনেক কিছু কিছু কেসে অনেকে আমাদেরকে আগের থেকেই বলে রাখে, যেমন নভেম্বরের এন্ডে একটা রিপেমেন্ট আছে। ওই বিজনেসটা আমাদের আগে থেকেই বলে রেখেছে, ভাইয়া আমাদেরকে আপনারা অ্যাসেসমেন্ট করে রাখেন। যদি আমি ইনশাল্লাহ যখন রিপেমেন্টটা করে দিব, আমার ক্যাম্প ইনভেস্টমেন্টটা যাতে চালু হয়ে যায়। সো সো এটা আমাদের একটা প্রপোজিশন আর কি। ওকে, সো আমাদের শরিয়া কমপ্লায়েন্স নিয়ে আমরা সার্টিফাইড। আই থিঙ্ক এখানে একটু পরেই আছে সার্টিফিকেশন লিঙ্কটা। সো আমরা হচ্ছে ওভার 4 ইয়ার্স এই স্ট্রাকচার গুলাকে দাঁড়া করিয়েছি। এমন না যে বাংলাদেশে এই শরিয়া কমপ্লায়েন্স ইনভেস্টমেন্টস বা শরিয়া কমপ্লায়েন্স ফাইন্যান্সিং নাই, এরকম না। বেসিক্যালি ব্যাংকস বা আদার এনবিএফআইজ এর এগেনস্টে যেটা ছিল, যেটা হচ্ছে ক্রিটিসিজম ছিল, সেটা হচ্ছে যে তাদের প্রসেসটা শরিয়া কমপ্লায়েন্ট, কিন্তু তারা স্ট্রাকচারটা বা প্রসেস অন পেপার শরিয়া কমপ্লায়েন্ট, বাট ফুল প্রসেসটা তারা ওভাবে ফলো করে না, মানে রিয়ালিস্টিক্যালি ফলো করে না। আমি যে মুরাভার এক্সাম্পল দিলাম, যে আমরা অ্যাকচুয়ালি একজন লোক পাঠাই, আমাদের টিম মেম্বার পাঠাই বা একজন এজেন্টকে নিয়োগ দিয়ে পাঠাই, যে গিয়ে আমাদের পক্ষ হয়ে বাই অ্যান্ড সেলটা করে। এটা সবাই মানে ব্যাংকসরা ওইভাবে প্রপারলি করে থাকে না। আহ, আগে একটা সময় করতো, বাট ওভার দ্য ইয়ার্স বিভিন্ন পলিটিক্যাল রিজনস এ ব্যাংকস এর টেক ওভার এর কারণে, বিভিন্ন কারণে তারা এখন করে থাকে না। So এই জন্য তাদের এগেনস্টে এটা একটা বড় ক্রিটিসিজম। বাট ইনশাল্লাহ সামনে ভেরি রিসেন্টলি একটা শরিয়া বোর্ড গঠন হয়েছে। শরিয়া যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আই থিঙ্ক লাস্ট উইকেই এটা সার্কুলার আসছে। সো আই এম হোপিং যে বাংলাদেশে এটা আরো ইমপ্রুভমেন্ট হবে। ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় অনেক ফান্ড ফান্ড শরিয়া ইনভেস্টমেন্টস নিয়ে বা শরিয়া ফাইন্যান্সিং নিয়ে অনেক কিছু চালু আছে, যেমন রিয়েল এস্টেটে অনেক অপশনস আছে। আমরা যাদের কাছ থেকে অনুপ্রেরণা নিছি, যেমন ইউকে তে আছে হচ্ছে কিউরেট ক্যাপিটাল বা ইসলামিক ফাইন্যান্স গুরু বা ওয়াহিদ ইনভেস্ট ইউকে এবং ইয়াতে কি বলে নর্থ আমেরিকাতে। সাউথ ইস্ট এশিয়াতে আছে হচ্ছে আই থিঙ্ক নামটা ভুলে গেলাম, এথিস.io, এথিস.io আর এথিস.co, ETHIS। দেন আরো 2-3টা ছিল, আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়তেছে না। ইন্ডিয়াতেও বেশ কয়েকটা, ইন্ডিয়া পাকিস্তান, মানে পাকিস্তান তো ইসলাম মুসলিম মেজরিটি কান্ট্রি, বাট ইন্ডিয়াতেও এরকম বেশ কয়েকটা আছে। যেমন ওরা আমাদের দেশে যেরকম ইভি বাইকস আসতেছে, ইভি বাইকস রেন্টাল করতো শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে। সো আমি দেখে খুব আশ্চর্য হয়েছিলাম, আমাদের আরো 2-3 বছর আগে এটা দেখছিলাম। সো হ্যাঁ, আমি একটু ডাইগ্রেস করে গেলাম, বাট ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ আ ভেরি লুক্রেটিভ বা ভেরি মানে প্রগ্রেসিভ মার্কেট। আমাদের দেশে এখনো মার্কেটটা একটু পিছিয়ে আছে। উই আর ট্রাইং, আলহামদুলিল্লাহ উই আর ট্রাইং। আমরা চেষ্টা করতেছি যেটা আমরা যাতে যখনই কোনো রেগুলেটরি চেঞ্জেস আসবে আমরা যাতে ফোর ফ্রন্টে থাকতে পারি, এরকম কাজ করার। ওকে, সো এখানে একটা ভেরি গুড পয়েন্ট, যেটা হচ্ছে লাস্ট পয়েন্টটা। সো আমাদের এরকম সিচুয়েশন হয়েছে যেখানে হচ্ছে বিজনেস মুরাবাহা চুক্তি আমরা করেছি, কিন্তু বিজনেস কোনো একটা কারণে, কোনো একটা এক্সটার্নাল কারণে হয়তো সে টাইমলি রিপেমেন্ট দিতে পারে নাই। সো এক্সটার্নাল কারণ মানে কি, আমি এক্সাম্পলটাই দিই। সো তার একটা ফ্লাওয়ার মিল ছিল। ফ্লাওয়ার মিল বলতে মানে আটা ময়দা প্রোডাকশন করতো। সো ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আটা ময়দার, সরি মানে ফ্লাওয়ার, যেটা হচ্ছে গমের খুব ডিস্ট্রাকশন হয়ে গেল সাপ্লাই চেইনের। বাংলাদেশে গমের দাম অনেক বেড়ে গেল। এন্ড রাশিয়া, আই থিঙ্ক ইউক্রেন এন্ড রাশিয়া ওই রিজনে ওয়ার্ল্ডের 50% মতন গম প্রোডাকশন হয়। সো
সো যেটা হলো যে ফ্লাওয়ার মিলটা তারা জাস্ট বন্ধ হয়ে গেল 6 মাস, মোটামুটি 1 বছরের মতন তারা বন্ধ ছিল। তো আমাদের ইনভেস্টমেন্টটা করার 3 মাস পরে এইটা হইলো। আমরা মুনাবাহা মডেলে করছি, আমরা তাদেরকে গম কিনে দিছি, 12 লাখ টাকার গম কিনে দিছিলাম। তাদের 2 মাস গ্রেস পিরিয়ড ছিল, এরপরে তারা মাসে মাসে 1,20,000 করে বা 1,40,000 করে 1 বছরে ক্লিয়ার করার কথা। 3 মাস পর ফ্লাওয়ার মিল বন্ধ, তারা আর কিছু সাপ্লাই টাকা দিতে পারতেছে না। সো এই সিচুয়েশনটা কি, তাদের হাত ছিল না। আহ, এই যে একটা গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশন হলো, তাদের হাত ছিল না এই ডিসরাপশনটায়। তাদের মিল বন্ধ, দে ক্যানট গেট দ্য র মেটেরিয়ালস দ্যাট দে আর লুকিং ফর। বাট এখানে বিজনেস ওনার ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমরা যখনই তাকে কল দিতাম, যখনই আমাদের লোক পাঠাতাম ভিজিট করতে, ইনফ্যাক্ট আমি নিজেও 2বার ভিজিট করছি, উনি সবসময় আমাদেরকে দেখাতেন। এবং উনি একটা একটা পর্যায়ে ওনার সিসিটিভির অ্যাক্সেসও আমাদেরকে ভিউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, যে ভাই আপনি দেখতে পারবেন যে আমার মিল কখন আমি কাজ করতেছি। সো এই অলমোস্ট 1-1.5 বছর পরে গিয়ে উনি আবার মিলটা চালু করলেন। মিলটা চালু করে আরো 1 বছরে, যেখানে আমাদের রিপেমেন্টটা হয়ে যাওয়ার কথা ছিল 12 মাসে, সেখানে উনি প্রায় 30 মাস লাগায় রিপেমেন্টটা ক্লিয়ার করলেন। কোনো একটা জিয়া চুক্তি যদি হয়তো, ইন্টারেস্ট বেস চুক্তি হতো, এখানে আপনার ব্যাংকই আপনাকে কোনো ছাড় দিত। হ্যাঁ, বাংলাদেশে হয়তো ছাড় দিত। মানে এখন তো বাংলাদেশে আসলে মানে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু যে সব লোন রিস্ট্রাকচার করতেছে। বাট ফ্রম রিয়ালিটি পার্সপেক্টিভ থেকে এখানে কিন্তু ইন্টারেস্ট বেস চুক্তিতে দেখতো না যে আপনার আসলে কি হয়েছে, আপনাকে কিন্তু ওই ইন্টারেস্ট অ্যাড হইতে থাকতো। এরপরে গিয়ে আপনার নেগোশিয়েট করা লাগতো যে ভাই প্লিজ, আমার তো মিল বন্ধ ছিল, আপনি প্লিজ আমাকে ইন্টারেস্টটা মওকুফ করে দেন। কিন্তু শরিয়া বেস কন্ট্রাক্টে আমরাই নিজের নিজের থেকেই আমাদের ইনভেস্টরদেরকে বলেছি যে দেখেন এই মিলটা তো বন্ধ, এবং দ্য রিজন ওয়াজ নট দেয়ার ওন ফল্ট, এটা একটা এক্সটার্নাল ফল্টের কারণে বা এক্সটার্নাল ম্যাক্রো ইকোনমিক সিস্টেমের কারণে। সো প্লিজ অ্যালাউ দেম সাম টাইম, ইনশাল্লাহ এটা এক সময় না এক সময় গিয়ে ঠিক হবেই। এবং আই থিঙ্ক এখানে 25 জনের মতো ইনভেস্টর ছিল। আহ, 1 বা 2 জন ছাড়া মানে তারা একটু রাগ করছে বা মনক্ষুণ্ণ হয়েছে। এভরিওয়ান এলস ওয়ের ওকে উইথ ইট। মানে সো এই লাস্ট পয়েন্টটা আর কি, যে এমন ইনভেস্টরের সাথে আপনি যুক্ত হতে পারবেন যারা চায় যে আপনার বিজনেস সফল হোক, বা আপনার বিজনেসে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনার ফল্ট না, ইন দ্যাট কেস দে উইল বি লাইক, তারা ওই ওইটা ব্যাপারটা বুঝবে এবং তারা জিনিসটাকে মেনে নিবে। আহ, আমি প্রিটি শিওর আপনারা যারা বিজনেস ওনার্স অলরেডি হয়তো কোথা থেকে ফাইন্যান্সিং নিছেন, পার্সোনালি হোক, ইন্টারেস্ট বেসও নিয়ে থাকতে পারেন বা সামনে হয়তো নিবেন। ইউ সি দ্য ডিফারেন্স যখন একজন ইন্টারেস্ট বেস করে থাকে, বা যখন একজন এরকম লোন শার্কের কাছ থেকে নিয়ে থাকেন ভার্সেস আমাদের ইয়াটা, আমাদের কি বলে মানে অ্যাটিটিউড, বিহেভিয়ার এভরিথিং। বাট হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যদি টের পাই যে আপনি আমাদের সাথে দুষ্টামি করতেছেন, ইচ্ছা করে টাকাটা দিচ্ছেন না, তখন কিন্তু আবার এই রিজন খাটবে না। সো এই রিজন তখনই খাটে ওয়েন আওয়ার ইনভেস্টিগেশন শোজ যে বিজনেস ওনারের কোনো ফল্ট ছিল না, বিজনেস ওনার নিজে এক্সটার্নাল কারণে টাকাটা দিতে পারতেছে না। যেমন আরেকটা ভেরি রিসেন্ট এক্সাম্পল ইজ আমাদের এয়ারপোর্টের আগুন লাগা। সো আমাদের একটা ইম্পোর্ট বেস বিজনেস, তার একটা শিপমেন্ট পুড়ে গেছে। সো তার সাথে আমাদের এখনো কথা চলতেছে যে সামনে কি হতে পারে। সো হ্যাঁ, এটা ইজ অ্যান ভেরি প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় ফর এ বিজনেস। আচ্ছা, আমি জাস্ট 10-20 সেকেন্ড নিচ্ছি, আমার কার্ড শেষ হয়ে যাওয়ার পথে। Just take- জারিফ ভাই একটু ওয়েট করেন, আমাদের কিউএনএ সেশন আছে এখনই, তো তখন আপনি কোয়েশ্চেনটা করতে হবে। ওকে।
আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা। So হ্যাঁ, IFA Consultancy is our Sharia uh, কি বলে কনসালটেন্টস, and we also have a certification, তাদের ওয়েবসাইটে গেলে দেখা যাবে। আচ্ছা, আমি একটাই পার্ট বাকি ইম্পর্টেন্ট, উইচ ইজ কস্ট অফ ফাইন্যান্সিংটা কত। যে ভাইয়া সবই তো বুঝলাম, এখন আপনাদের কাছ থেকে এটা নিলে কত টাকা আমার খরচ হবে, এইটাই বাকি। তারপরে আমি একটু দেখে নিই আমার স্লাইডে কি আর কিছু আছে নাকি। তো আমি একটু এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, কস্ট অফ ফাইন্যান্সিং এর আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি কস্ট অফ ফাইন্যান্সিংটা আমি মুখেই বলি। ওকে, সো কস্ট অফ ফাইন্যান্সিংটা বেসিক্যালি তিন দুইটা কস্ট আপনার বিয়ার করতে হয়। একটা হচ্ছে আমি যেটা বললাম যে অ্যাসেসমেন্ট ফি, ইনিশিয়ালি আপনার আহ, 3 থেকে 5 হাজার টাকা, ডিপেন্ডিং অন আপনার কত টাকার ফাইন্যান্সিং আপনি চাচ্ছেন। সেকেন্ডলি ইজ যেটা হচ্ছে ফান্ড, যে আমরা যেটা রেজ করে দিচ্ছি সেটার উপরে একটা পার্সেন্টেজ। সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, তিনটা। সো সেটার উপর আমরা আমরা একটা চার্জ করে থাকি হচ্ছে সামওয়্যার বিটুইন 2.5 থেকে 5%। আর হচ্ছে থার্ড যে কস্টটা, সেটা হচ্ছে ইনভেস্টরকে আপনি যেটা রিপে করবেন। সো সেটা হচ্ছে বেসিক্যালি ওই মুরাবাহার মার্কআপটা, বা ওই যে আমি যে প্রফিট লস শেয়ারিং এর প্রফিট শেয়ারিং পার্সেন্টেজটা বললাম সেটা। সো টেকনিক্যালি, টেকনিক্যালি না মানে থিওরিটিক্যালি, একটা বিজনেসের অ্যানুয়াল কস্ট পড়ে যায় আমাদের মাধ্যমে, ফাইন্যান্সিং কস্ট অ্যারাউন্ড 20 থেকে 22% অ্যানুয়ালি। সো কেউ যদি এটা 1 বছরের জন্য না নিয়ে ধরেন 6 মাসের জন্য বা আরো শর্ট টার্মের জন্য নিতে চায়, তখন সেটা ওইভাবে কমে আসে। যে 6 মাসের জন্য নিলে হয়তো 10, 11, 12%, বা কেউ হয়তো 4 মাস 3 মাসের জন্য নিতে চাচ্ছে, তখন সেটা 7, 8%। এগেন এইটা আমাদের আহ, এটা ভেরি মানে যখন আমাদের সাথে মিটিং হয় তখন আমাদের বিজনেস ফাইন্যান্সিং টিম থেকে খুবই ট্রান্সপারেন্টলি জিনিসটা এক্সপ্লেন করে দেয়। বাট এটা হচ্ছে নেগোশিয়েবল, বাট এট দ্য সেম টাইম একদম শুরুতে আমি যেটা বলেছিলাম যে ইটস আ কি বলে এটাকে, কম্পিটিটিভ প্ল্যাটফর্ম। কম্পিটিটিভ প্ল্যাটফর্ম মানে কি, এখানে কেউ যদি সরি, আপনি যদি একজন ইনভেস্টরকে যথেষ্ট লুক্রেটিভ একটা ইনভেস্টমেন্ট অপশন না দেন, ইন দ্যাট কেস দেখা যাবে যে আপনার বিজনেস হয়তো অ্যাসেসমেন্টে খুব ভালো আসছে, রিস্ক ভালো একটা রিস্ক রেট পাইছে, কিন্তু আপনি একজন ইনভেস্টরকে অফার করতেছেন যে আপনি তাকে 12% অ্যানুয়াল রিটার্ন দিবেন। তখন কিন্তু একজন ইনভেস্টর সেটা দেখে ইন্টারেস্টেড হবে না হয়তো আপনার বিজনেসে ইনভেস্ট করতে, বিকজ হি উইল থিঙ্ক যে আচ্ছা, আমি তো ওই অন্য বিজনেসটায় করলে আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 17, 18%, সো আমি তো ওইটায় ইনভেস্ট করবো। সেকেন্ডলি, কস্ট অফ ফাইন্যান্সিং এর আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনাকে অ্যাজ আ বিজনেস ওনার অ্যাসেস করতে হবে যে আপনি কোন কোন মানে আমরা তো অ্যাসেস করবোই, বাট আপনাকে নিজে থেকে অ্যাসেস করতে হবে যে আপনি কোন পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে একটা বিজনেস, সে হয়তো এই এই ওয়ার্ক অর্ডারটা, যেমন আমি ওই ব্যাগের যে বিজনেসটার কথা বললাম, তারা হয়তো ওই ওয়ার্ক অর্ডারটায় মেবি তারা কোনো টাকা বানাতে পারবে না। মানে ওই 70,000 তাদের ওয়ার্ক অর্ডারে যে আহ, সে আমরা ওখানে মুনাফা করলাম এবং আমরা যে এমন একটা মার্কআপ সেট করলাম যে এখানে তাদের আসলে কোনো টাকাই তার পকেটে থাকতেছে না, কিন্তু সে হয়তো ওই ওয়ার্ক অর্ডারটা নিছে কারণ হি এক্সপেক্টস যে এই ওয়ার্ক অর্ডারটা দিয়ে সে হয়তো ফিউচারে আরো বড় একটা ওয়ার্ক অর্ডার, এখন সে 5 লাখ টাকা ওয়ার্ক অর্ডার সার্ভ করতেছে, সে ফিউচারে আরো 10 লাখ টাকা 20 লাখ টাকা ওয়ার্ক অর্ডার পাবে। অথবা সে যদি এই ওয়ার্ক অর্ডারটা ছেড়ে দেয়, তাহলে তার ব্র্যাকের কাছে তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে এবং ফিউচারে সে তার কাজই পাবে না। সো এখানে বিজনেস ওনারের আসলে অনেক সময় কস্ট অফ
ফাইন্যান্সিং এর পাশাপাশি তার ওয়ার্ডটা জানি কি আমার মাথায় আসতেছে না, মানে কস্ট অপরচুনিটি কস্টটাও কনসিডার করা লাগে, যে আমি যদি এই এই ফাইন্যান্সিংটা ছেড়ে দেই তাহলে আমার লসটা কি হতে পারে, আমি তো ওই মার্কেটটা কি আমি হারা ফেলবো নাকি, এই ক্লায়েন্টটাকে আমি হারাই ফেলবো নাকি। সো আমরা একটা অ্যাসেস করি যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ড করতে পারবে। অনেক সময় এরকমও হয় যে দেখা যায় যে আমরা দেখতেছি যে বিজনেসের মার্জিনই নাই, তো আমরাই বলি যে ভাই আপনার মার্জিন নাই, আপনারা আমাদের আমাদের মাধ্যমে ফাইন্যান্সিং এফোর্ড করতে পারবেন না। তো তখন আমরাই সাজেস্ট করি যে আপনি আমাদের মাধ্যমে নিয়েন না, ইউ গো ফর এন ইকুইটি বেসড ফাইন্যান্সিং। So equity-based financing is much better in when you are in a very early stages, যখন আপনার ডেট নিয়ে মানে আপনার দেখা যাচ্ছে যে আপনি ডেট নিচ্ছেন, বা ডেট তো আপনাকে সাথে সাথে ফেরত দিতে হবে, 3 মাস 6 মাস পরে ফেরত দিতে হবে, 1 বছর পরে ফেরত দিতে হবে, আপনার R&D করার সময় নাই, তখন ইউ শুড গো ফর অ্যান ইকুইটি বেসড ফাইন্যান্সিং, এঞ্জেল ইনভেস্টমেন্ট বা বিভিন্ন মাধ্যমে। তখন ইউ শুড নট গো ফর ডেট বেসড ফাইন্যান্সিং। ডেট বেসড ফাইন্যান্সিং তখনই যাওয়া উচিত যখন এই ধরনের সিচুয়েশন গুলো আপনার সাথে ম্যাচ করে যায়। তো আমরা এইরকম সিচুয়েশন ফেস করলে আমরাই তখন এই কনসালটেন্সিটা করি বিজনেস ওনারকে। ওকে, আমি আর টাইম নিব না, এখন আমি ওপেন ফর কোয়েশ্চেন। দেন আমি যেহেতু শুরুতে 20-25 মিনিট লেটে আসছি, সো আই ক্যান স্টে টিল 10 PM ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের অলরেডি আমাদের কিছু কোয়েশ্চেন আসছে আর কি। সো আমরা ইনসাফ ভাই থেকে প্রথম কোয়েশ্চেনটা নিই। ইনসাফ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে কত টাকা ট্রানজাকশন, আপনারা কত টাকা ফান্ড রেজ করে দেন, এইটা কোনো লিমিট আছে কিনা? ওকে, সো হ্যাঁ, আমরা মিনিমাম দেখা যায় যে আমাদের মাধ্যমে 5-6 লাখ টাকার করা হয়ে থাকে। ম্যাক্সিমাম কিন্তু আমরা 3 কোটি পর্যন্ত করছি, বা দ্যাট ওয়াজ এন এক্সেপশন, সেটা চাল-ডালের সাথে করছি। কিছু এক্সেপশনাল কেসে 70 লাখ থেকে 1 কোটিও পর্যন্ত করছি। কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনার মান্থলি সেলস কিরকম হয়ে থাকে সেইটার উপরে বেস করে আমরা একটা লিমিট সেট করি। সো আমরা আমাদের একটা সর্ট অফ থাম্ব রুল আছে যে আমরা 2 থেকে 3 মাসের সেলস ভ্যালুর বেশি ইনভেস্টমেন্ট করে থাকি না। সো ফর এক্সাম্পল আপনার যদি এন্ড অলসো ইনভেন্টরিও একটা ম্যাটার করে। সো ফর এক্সাম্পল আপনার যদি মাসিক সেলস হয় 5 লাখ টাকা, সো আমরা হয়তো 10 থেকে 15 লাখ টাকার বেশি ফান্ডিং করব না। বাট এইটা কিছু কেসে রিল্যাক্স করা হয়ে থাকে, যেমন অ্যাগ্রো বেসড বিজনেস এর ক্ষেত্রে, যারা হয়তো গরুর ফার্মের ক্ষেত্রে, যারা হয়তো তার মাসিক সেলস নাই, বাট তার একটা টার্গেটেড সেলস হচ্ছে ঈদের সময়। তো তাদের ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রমী, বাট ইউজুয়ালি আমরা এরকম একটা মডেল বা স্ট্রাকচার ফলো করে থাকি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মিজানুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। জি, আচ্ছা, আমি মিজানুর রহমান ফ্রম টিউটর প্রোভাইড টেকনোলজিস লিমিটেড। আমি এখানে কো-ফাউন্ডার হিসেবে আছি। তো আমার প্রশ্ন হলো, ব্যাংকে তো সাধারণত দেখা যায় এসএমই বিজনেস যেগুলো আছে বা প্রোডাক্ট বেসড বিজনেস যেগুলো আছে সেগুলো ব্যাংক থেকে ভালো একটা ফাইন্যান্স পেতে পারে চেষ্টা করলে। বাট যারা স্টার্ট আপ আছে, হ্যাঁ হয়তো তারা প্রফিটেবল, বাট যারা স্টার্ট আপ আছে সার্ভিস বেসড বা সাস বেসড বিজনেস যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাংক থেকে লোন নিতে পারে না। সেক্ষেত্রে বিনিয়োগ.io তাদেরকে কিভাবে সাপোর্ট করছে? রাইট। সো যদি স্যাস বেস বিজনেস গুলা লাইক প্রি রেভিনিউ বা এরকম পর্যায়ে থাকে, যেখানে হচ্ছে যে সে এখনো R&D করছে, সেই ক্ষেত্রে আসলে আমাদের মডেলটা ফিট করে না ওই ওই বিজনেস গুলোর সাথে। কিন্তু আপনার কিছু রেভিনিউ আছে, ইউ আর নট প্রফিটেবল ইয়েট, ওই কেসেও ইটস আ ভেরি ডিফিকাল্ট ফর আস টু ওয়ার্ক। এটার রিজনটা হচ্ছে যে আমাদের ইনভেস্টর, अगेन ওই যেটা বললাম, যে আমাদের ইনভেস্টররা আসলে এক্সপেক্ট করে শর্ট টার্ম ডেট বেসড ইনভেস্টমেন্টস, আর আমরা ইকুইটি ইনভেস্টমেন্টে যাই না। সো এখন যদি আমরা একটা ইনভেস্টমেন্ট করলাম সার্ভিস বেসড বিজনেসে, ইনভেস্টর যদি এক্সপেক্ট করে যে সে 6 মান্থস থেকে 12 মান্থস এর মধ্যে রিটার্নটা পেয়ে যাবে, দেন ইটস আ ভেরি ডিফিকাল্ট ফর আ বিজনেস যে হচ্ছে এই মুহূর্তে প্রফিটেবল না, তাকে নেক্সট 6 থেকে 12 মান্থস এর মধ্যে প্রফিটেবল হয়ে যাওয়া। তো এটা আমাদের একটা বলতে পারেন লিমিটেশন, এই জায়গাটায় আমরা কাজ করতে পারি না। এই জায়গাটায় আমাদের সাজেশন থাকে যে এখানে আসলে আপনার ইকুইটি বেস ইনভেস্টমেন্টে যাওয়া উচিত।
এইখানে ডেট বেস ইনভেস্টমেন্ট ইজ নট ফর দিস মডেল। বাট দেন अगेन এটা আমি খুবই জেনারেলাইজ একটা কথা বললাম, মানে স্পেসিফিক কেসে হয়তো আলাদা করে ডিসকাস করা যেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি স্টার্টআপ প্রফিটেবল হয় এন্ড লং টাইম বিজনেস হয়, সাপোজ 2-3 ইয়ার্স ধরে করছে তারা, তো সেক্ষেত্রে আপনারা স্টার্টআপকে কিভাবে এভালুয়েট করবেন? অ্যাজ তাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই এন্ড তারা হলো সাস বেস কোনো প্রতিষ্ঠান, হয়তো কোনো সফটওয়্যার সেল করছে বা এরকম কোনো প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে এভালুয়েট করা হয়? আমরা অ্যাসেস করি যে এই এক্সপেন্সটা, মানে আপনার যেই কারণে আপনি ফান্ডিংটা চাচ্ছেন, এই ফান্ডিংটা আপনি কোথায় খরচ করবেন। সো এটা কি মার্কেটিং এ খরচ হবে, অথবা এটা মেবি নিউ হায়ার্স এ হতে পারে যে আপনার R&D আরো করবেন। ম্যাক্সিমাম এইরকম আমার এক্সপিরিয়েন্স বলে যে অনেক সময় এক্সপ্যানশনের জন্য টার্গেট করা হয়, যে আমি নতুন ক্লায়েন্টস অ্যাকোয়ার করব, সো আমার অ্যাড রান করা লাগবে, অথবা আমার বিজনেস ডেভেলপমেন্ট হায়ার করা লাগবে যারা আমার নতুন ক্লায়েন্ট এনে দিবে। সো আমরা তখন অ্যাসেস করি যে আচ্ছা এইটাকে কি আমরা কোনো একটা শরিয়া বেস মডেলে ফেলতে পারি নাকি, এবং এইসব কেসে মোস্ট লাইকলি শরিয়া বেস মডেল ইজ প্রফিট অ্যান্ড লস শেয়ারিং। এছাড়া অন্য কোনো শরিয়া বেস মডেল এই কেসে নাই। সো আমরা শুধু তখনই কাজ করি যখন ট্রান্সপারেন্ট ডকুমেন্টেশন থাকে, যে আপনার ক্লায়েন্টসদের কাছ থেকে যে আপনি পেমেন্টস পাচ্ছেন দোজ আর ট্রান্সপারেন্ট। আপনার ক্লায়েন্টসদের সাথে আমরা হয়তো আপনার কয়েকজন ক্লায়েন্টকে কল দিব বা ভিজিট করবো, ভেরিফাই করবো যে হ্যাঁ দিস আর ইয়োর রিয়েল ক্লায়েন্টস। এই ডিসকাশনস গুলো করে দেন উই উইল স্ট্রাকচার। বাট আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইউর হোপস ভেরি হাই। আমরা এরকম কাজ করছি খুবই কম, বিকজ এই জিনিসটা আসলে ওই যেটা বললাম যে ট্রান্সপারেন্সি সবাই দিতে পারে না। যারা ট্রান্সপারেন্সিটা দিতে পারে আমাদেরকে, যে তার অ্যাকচুয়ালি রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সের ডকুমেন্টস গুলা প্রপারলি দিতে পারে, আমরা শুধু তাদের সাথেই কাজ করে থাকি এই কেসগুলো। আচ্ছা, আর লাস্ট ওয়ান কোশ্চেন আমার, সেটা হলো যে সাপোজ কোন একটা বিজনেস আপনাদের কাছে 20 লাখ টাকা ফান্ড রিকোয়েস্ট করেছে, এবং আপনারা তাদের জন্য একটা সবকিছু ভেরিফাই করার পরে একটা ক্যাম্পেইন রেডি করলেন, এন্ড আপনাদের যে টাইম পিরিয়ডটা আছে 7 days to 20 days বা 21 days, এর ভিতরে যদি ওই পুরো ফান্ডটা না আসে সামহাউ, তাহলে সেক্ষেত্রে আপনারা ওটা কি করেন, বা ওই ডিসবার্সমেন্ট আসলে কিভাবে করা হয়? ওকে, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, এটা অনেকেই করে। সো আমাদের ইনিশিয়াল আমরা একটা এগ্রিমেন্ট করি বিজনেসের সাথে ফান্ড লঞ্চ করার সময়। তো সেখানে আমরা যেটা ডিসকাস করে নেই যে যদি ফান্ডটা টাইমলি রেজ না হয় তখন কি করব। সো অনেক, এটা আসলে বিজনেস ওনারের উপর ডিপেন্ড করে। কিছু বিজনেস ওনার বলে যে ভাইয়া আমার একটা ডেডলাইন আছে, 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে যা ফান্ড রেজ হবে আমি নিয়ে নিব। আবার কিছু বিজনেস ওনার বলে যে আমি তাহলে ভাইয়া এই 10 দিন পরে যে ফান্ডটা রেজ হয়েছে সেটা নেই, আপনারা ক্যাম্পেইন চালাতে থাকেন, আমি বাকিটা যখন রেজ হবে তখন নেব। সো এটা পিওরলি ডিপেন্ড করে বিজনেস ওনারের সাথে, বাট অ্যাট দ্য সেম বিজনেস ওনারের সাথে নেগোসিয়েশনের উপর। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা সর্ট অফ আনলিমিটেড টাইমের জন্য ফান্ড রেজিং ক্যাম্পেইন চালাতে চাই না। সো আমরাও একটা সিলিং সেট করে দিই যে 21 দিনের হইলেও আমরা ম্যাক্সিমাম, মানে 21 দিনে যদি রেজ নাও হয় আমরা ম্যাক্সিমাম 26 দিন বা 28 দিন পর্যন্ত যাব, এরকম একটা সেট করে দিই, এবং ওভাবে এগ্রি করি যে যেই টাকাটা রেজ হবে সেটা দিয়ে প্রসিড করতে হবে। কারণ আমাদের বিজনেসটা কি, আমরা তো সে ফর এক্সাম্পল 20 লাখ টার্গেট, 15 লাখ রেজ হয়েছে, 15 লাখ হয়তো 30 জন ইনভেস্টর দিছে 50,000 করে, 15 লাখ টাকা দিছে। এখন আমরা তো তাদের কাছ থেকে এই 10-15 দিনে এই টাকাটা রেজ করছি, আমরা তাদেরকে সিম্পলি বলতে পারি না যে আপনারা এটা ক্যান্সেল হয়ে গেছে, আপনারা ফেরত দেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে ফান্ডটা রেজ করে নেক্সট স্টেজে যাওয়ার। বাট খুবই রেয়ার কেসে এখন পর্যন্ত 250টার মধ্যে মনে হয় একবার বা 2বার মনে হয় এরকম হয়েছে যে আমাদের ইনভেস্টরদেরকে বলা রাখছে যে সরি এই ফান্ড রেজিংটা ক্যান্সেল, আপনি এদের টাকাটা ফেরত নিয়ে নেন অথবা অন্য কোথাও করেন। বাট ইউজুয়ালি এটা হয় না, ইউজুয়ালি আইদার যেটা রেজ হয়েছে সেটাই নিয়ে নেয় অথবা আমরা একটা এক্সটেনশন করি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। জি, মিফতা ভাইয়া আপনি হ্যান্ড রেজ করেছিলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমার কোশ্চেনটা ছিল, যারা আপনাদের বিনিয়োগ.io তে ইনভেস্ট করে, যারা যেসব ইউজাররা বা মানে যেসব পিপল, তাদেরকে আপনারা মানে অ্যাজ এ
পেপার ওয়ার্ক অর সামথিং এইভাবে কিভাবে এটা হ্যান্ডেল করেন, আর বাংলাদেশে এটার জন্য কি কোনো লাইসেন্স অর সামথিং প্রয়োজন আছে কিনা এই মানে এই শেয়ার বিজনেস গুলা চালানোর জন্য বা ই করার জন্য? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যারা ইনভেস্ট করছে তাদেরকে হ্যাঁ, আমরা কিভাবে ভেরিফাই করি? তাদের কোনো কোনো পেপার ওয়ার্ক দেওয়া হয় কিনা যে তাদের টাকার ইনভেস্টর একটা পেপার ওয়ার্ক যে হ্যাঁ সেই টাকাটা ইনভেস্ট করছে, এন্ড আফটার সাম টাইম ইটস লাইক স্ট্যাম্প পেপার অর সামথিং যেটা দেশে মানে ইয়া করতে পারবে, ক্লেম করতে পারবে যে সেই জি, টাকাটা ইনভেস্ট করছে অর সামথিং। ওকে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে যে আমরা আই থিঙ্ক এখন তিনটা ডকুমেন্ট দিয়ে থাকি। সো ফার্স্টলি কেউ যখন রেজিস্ট্রেশন করলো টাকা নেওয়ার জন্য, ইনভেস্ট করার জন্য, একটা অটো জেনারেটেড ইমেল চলে যায়। সো দ্যাটস মোস্ট অফ দ্য ডকুমেন্টস আর ডিজিটাল। সো ফার্স্ট ডকুমেন্টটা অটোমেটেড ইমেল যায় যে হি ডিড আ রেজিস্ট্রেশন। দেন যখন আমরা টাকাটা রিসিভ করে থাকি তখন একটা সেকেন্ড ইমেল যায় যে পিয়ার ফিনটেক লিমিটেড বা বিনিয়োগ.io হ্যাজ রিসিভ দিস ফান্ড। সো এই দুইটা এবং আমরা একটা প্যান্ডা ডক বা একটা ডিজিটাল সিগনেচারি ডকুমেন্ট শেয়ার করে থাকি। সো ডিজিটাল সিগনেচারি ডকুমেন্টটা এটা হচ্ছে আইপি ট্রেসেবল। সো এটা বিনিয়োগ.io অফিস থেকে পাঠানো হয়েছে বা কোন ল্যাপটপ থেকে কোন আইপি থেকে পাঠানো হয়েছে দ্যাটস ট্রেসেবল। কোন আইপি তে এটা সাইন করা হয়েছে সেটাও ট্রেসেবল। সো এটা থার্ড একটা ডকুমেন্ট আমরা দিয়ে থাকি যে হ্যাঁ আমরা এই টাকাটা পেয়েছি, এবং সেখানে এটাও বলা থাকে যে আপনি অ্যাজ অ্যান ইনভেস্টর আপনি অমুক বিজনেসে ইনভেস্ট করছেন এবং এখানে ইনভেস্টমেন্টের রিস্ক গুলো আপনি বুঝতে পারছেন, এক্সপেক্টেড রিটার্নস, এক্সপেক্টেড রিপেমেন্ট স্ট্রাকচার কি কি সেগুলো আপনি বুঝতে পারছেন, এগুলো সবই লেখা থাকে। এই তিনটা আমরা রেগুলার ইনভেস্টরদের দিয়ে থাকি। ফোর্থ আরেকটা ডকুমেন্ট আছে যেটা যদি কেউ এক্সেপশনাল কেসে চায় তখন আমরা দিয়ে থাকি যে ফর এক্সাম্পল আপনি 10,000 টাকা ইনভেস্ট করবেন। সো আপনি বললেন যে আমি একটা স্ট্যাম্প পেপার চাই। ইনফ্যাক্ট আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেও আপনি একটা স্ট্যাম্প পেপার চাইতেই পারেন। বাট ওই স্ট্যাম্প পেপারের জন্য আমরা একটা চার্জ নিয়ে থাকি যে আই থিঙ্ক কারেন্টলি 600 টাকার মতো, 500 বা এরকম কি 500 বা 600 টাকা, যে স্ট্যাম্প পেপার প্রিন্টিং মানে পেপার পারচেজ অ্যান্ড প্রিন্টিং কস্টে যা আসে সেটাই। সো এরকম একটা চার্জ আমরা নিয়ে থাকি যে হ্যাঁ ঠিক আছে আপনি 10,000 টাকা ইনভেস্ট করবেন, উই উইল গিভ ইউ স্ট্যাম্প মানে ইফ ইউ রিকোয়েস্ট দেন আমরা একটা স্ট্যাম্প বেসড ডকুমেন্ট দিব যে হ্যাঁ আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে অমুক বিজনেসে ইনভেস্ট করেছেন এবং ইয়ার এক্সপেক্টেড রিটার্ন ইজ দিস। আর অ্যাবাউট দ্য লাইসেন্সিং, সো বাংলাদেশে এই মুহূর্তে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যেটা ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট এরকম একটা লাইসেন্স আছে which is I think নামটা আমি ভুলে গেলাম, অল্টারনেটিভ সামথিং। বাট এই আমাদের মডেলটাকে ইউ ক্যান সে ইটস এ ক্রাউড ফান্ডিং মডেল, আমরা এটাকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মডেল বলি, বা একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বলি। সো এই মডেলটা কারেন্টলি বাংলাদেশে এক্সাক্ট কোনো লাইসেন্সিং স্ট্রাকচার নাই। সেন্ট্রাল ব্যাংক এটা নিয়ে কাজ করছে, আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে ডিসকাশনে আছি, আমরা বেশ কয়েকবার ভিজিট করেছি। when we hope যে মেবি সামনে যখন ইকোনমি উইল গেট মোর স্টেবিলাইজড তখন এই লাইসেন্সিংটা নিয়ে মানে লাইসেন্সিংটা আসবে। এই মুহূর্তে ইটস স্টিল ইন দ্য প্রসেস। আমরা থ্যাংক ইউ যেটা ভাই। করে থাকি, আমরা যেহেতু একটা বাই অ্যান্ড সেল মডেলে কাজ করে থাকি, সো উই আর ওয়ার্কিং মোর লাইক মার্কেট প্লেস। ট্রেড বেসড, হ্যাঁ মার্কেট প্লেস, নট এক্স্যাক্টলি মার্কেট প্লেস, ট্রেড বেসড স্ট্রাকচারে কাজ করছি। সো বাইং এন্ড সেলিং এই স্ট্রাকচারে। ওকে, থ্যাংক ইউ ভাই। মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ভাই আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল, সো আমি একটু জিজ্ঞেস করে নিই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, So, শিওর শিওর। ধরেন যে এক্সিলারেটিং বাংলাদেশে যারা আসলে ফাউন্ডার্সরা আছে তাদের জন্য আপনাদের প্ল্যাটফর্ম থেকে কি আমরা কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পেতে পারি বা এরকম কোনো কিছু কি আপনারা আমাদেরকে অফার করতে পারেন কিনা, বা কতটুকু আমরা আসলে একটু এক্সট্রা খাতির পেতে পারি আপনাদের থেকে? আমাকে অন দ্য স্পট ফেলে জিজ্ঞেস করলে তো কিছু ফ্যাসিলিটিস দিতেই হবে। আই থিঙ্ক আরিফ ভাইয়ের সাথে এটা আলাপ হয়েছিল যে আপনাদের মনে হয় অলরেডি কিছু শর্ট লিস্ট করা আছে। সো যেমন যেহেতু অলরেডি শর্ট লিস্ট করা আছে, সো এবং এক্সেলটিং বাংলাদেশের সাথে হয়তো লাস্ট 6 মান্থ বা 1 ইয়ার আগে থেকে কাজ করতেছে, সো ডেফিনেটলি আমাদের যেমন একটা ভেরিফিকেশন স্কোর আছে,
সো ভেরিফিকেশন করে তারা 0 পাবে না, তারা একটা স্কোর পাবে। বাট হ্যাঁ, এট দ্য সেম টাইম আমরা হয়তো এরকম কিছু একটা করতে পারি যে আমাদের অ্যাসেসমেন্ট ফিটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারি বা ওয়েভ করে দিতে পারি। আই হ্যাভ টু ডেফিনেটলি টক উইথ মাই ফাইন্যান্স টিম অ্যাবাউট দিস, বাট এরকম কিছু একটা অফার করা যেতে পারে। আর আর আপনাদের ভেরিফিকেশন যে তারা ডেফিনেটলি একটা এজ পাবে অন্য যে কোনো বিজনেসের তুলনায়, এবং দ্যাটস আ ভেরি বিগ প্লাস পয়েন্ট আর কি। ভেরিফিকেশন স্কোরস আমাদের ওয়েটেড স্কোর হয়তো থাকে, তো তো অন্য কোনো স্কোরের ওয়েট হয়তো 1, বাট ভেরিফিকেশন স্কোরের ওয়েট হচ্ছে 2। সো ফর এক্সাম্পল আপনি অন্য কোথাও 1 পেলে আপনি 1ই পাচ্ছেন, কিন্তু ভেরিফিকেশন 1 পেলে আপনি 2 পাচ্ছেন। সো দিস ইজ আ ভেরি গুড প্লাস পয়েন্ট। এই মুহূর্তে আমি সরি আর কিছু এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, বাট I'll বুঝতে try to পেরেছি। think of something and জি, get sure ভাই। back to আমি you একটু inshallah. আরেকটু কিছু বিষয় জিজ্ঞেস করি, যেমন আপনি একদম আলোচনার শুরুতে বলেছিলেন যে আসলে আপনারা ট্রেড লাইসেন্স ছাড়া বা যারা আসলে ব্যাংকে ট্রানজাকশন করে না এই ধরনের ছাড়া আসলে অন্য এই ধরনের বিজনেস গুলি ছাড়া অন্যগুলিতে আপনারা আসলে ইনভেস্টমেন্ট করতে তেমনটা আগ্রহী হন না বা করেনই না একদম। বাট আমাদের এক্সিলারেটিং বাংলাদেশে আমরা আসলে স্টার্টআপের পাশাপাশি এমন কিছু এসএমইও পেয়েছি যারা আসলে লেজিটিমেট বিজনেস করে, যারা আসলে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে না, বাট আমরা আসলে তাদের সাথে এই বছর 2-1 ধরে কাজ করতে করতে এইটুকু আমরা আসলে বুঝতে পারি যে না, তারা আসলে ব্যবসাটা লেজিটিমেটলি করছেন এবং তাদের প্রফিটও আছে। তো সেই ক্ষেত্রে ধরেন এরকম যদি কোনো প্রফিটেবল বা সম্ভাবনাময় ব্যবসা পাওয়া যায়, তাদের জন্য কি কোনো এক্সেপশন করার কোনো কি সুযোগ আছে বিনিয়োগ ডটায়? সো ট্রেড লাইসেন্সটা ভাইয়া লাগবেই, কারণ আমি যেটা বললাম যে ট্রেড লাইসেন্সটা ছাড়া আমরা চুক্তিটা করতে পারি না, কারণ আদারওয়াইজ আমাদের চুক্তি করতে হবে একজন ব্যক্তির সাথে। আমরা ব্যক্তির সাথে চুক্তি করতে চাই না। আহ, চাই না বলতে ওই যে যেটা রেগুলেটরি কিছু কারণে আমরা চাই না। সো আমরা ট্রেড লাইসেন্স হলে ভালো হয়। ট্রেড লাইসেন্স খুলতে আই থিঙ্ক জানি না ম্যাক্সিমাম 10,000 টাকা লাগবে, ডিপেন্ডিং অন আপনি কোথায় খুলতেছেন। সো উই এক্সপেক্ট যে কোন একটা বিজনেস যদি 5 লাখ টাকা 10 লাখ টাকা চায়, সেইটা এই ট্রেড লাইসেন্স তার থাকা উচিত। সেকেন্ডলি হচ্ছে যে হ্যাঁ, আপনাদের সাথে যেহেতু অলরেডি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে, সো ওইখানে তারা কিছুটা বেনিফিট পেতে পারে। আই থিঙ্ক আরিফ ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি একটা কথা বলছিলাম যে যারা 5 লাখ টাকার নিচে যাচ্ছে, হয়তো 3 লাখ টাকা 4 লাখ টাকা এরকম স্মল অ্যামাউন্ট যাচ্ছে, তাদের সাথে আমরা অনেক সময় কাজ করি না। বাট আপনাদের কেসে এইটা একটা দেওয়া যেতে পারে, একটা এক্সেপশন করা যেতে পারে, এক্সকিউজ মি, যে তাদের সাথে আমরা কাজ করবো। So এটা মেবি একটা পয়েন্ট হতে পারে, যে বিকজ দে আর ভেরিফাইড আর আমাদের এখানে অ্যাসেসমেন্ট করতে হয়তো টাইম কম লাগবে। বুঝতে পেরেছি ভাই। না, আমার কোয়েশ্চেনটা ছিল যে মানে ধরেন ট্রেড লাইসেন্স আছে কিন্তু ধরেন ব্যাংক অ্যাকাউন্টটা তারা আসলে মেনটেন করতে পারছে না বা করে নাই কখনো এই জিনিসটা আসলে ভাবে বুঝেনি বা করছে লাস্ট 3 থেকে 4 মাস বা 6 মাস ধরে করছে এরকম সময়ের জন্য। সো তখন কি আসলে কি হতে পারে? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, ইনশাল্লাহ কাজ করা যাবে, মোস্ট ওয়েলকাম। 3-4 মাসের ডেটা দিয়ে মানে উই ক্যান অ্যাসেস, হয়তো তার লিমিটটা একটু কম হবে। বাট উই এক্সপেক্ট যে মানে আমরা এক্সপেক্ট করি যে 4 মাস বা 6 মাসের আগেও মানে ওই ব্যাপারে তাদেরকে যদি কিছু কোয়েশ্চেন্স করা হয়, দে উইল বি এবল টু অ্যান্সার দ্যাট। মানে আমরা অ্যাটলিস্ট এতটুকু ভেরিফাই করার ট্রাই করব যে তার বিজনেসটা সে বিজনেসটা বুঝে এবং সেই বিজনেসটা সম্পর্কে জানে যে সে কি করেছিল আগে। এটা কারণ কি ভাইয়া, দেখেন আমরা তো পাবলিকলি বিজনেস গুলাকে প্রেজেন্ট করছি, এন্ড পিপল আর ইনভেস্টার্স আর গিভিং দেয়ার হার্ড অ্যান্ড মানি। সো আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে বিজনেসটাকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে অ্যাসেস করা। আমি যেমন আমার বিজনেস টিমকে বলি যে টু আইডেন্টিফাই যে তুমি নিজে কি এই বিজনেসে টাকা দিবা নাকি। তুমি যদি এরকম কনফিডেন্ট হও, অনলি দেন ইট উইল কাম টু ইনভেস্টমেন্ট কমিটি। সো এটা মানে ইটস আ ভেরি মানে অনেক অনেক বড় দায়িত্ব আর কি আমাদের। সো সেই দায়িত্বটা পালন করার জন্যই এত রেস্ট্রিকশন আর কি। সো অ্যাবসলিউটলি আমরা আমাদের অ্যাসেসমেন্টটা করব, কিছু প্লাস পয়েন্টস থাকবেই, বাট কিছু জায়গায় আসলে ছাড় দেওয়া সম্ভব না আমাদের সাইড থেকে। আর এটা আসলে কেস বাই কেস ভ্যারি করবে। সো কারো হয়তো ওই ডকুমেন্টেশন ছাড়া লাস্ট 4 মাসের ডকুমেন্টেশনই হয়ে যেতে পারে, বাট কারো ক্ষেত্রে হয়তো সেটা হবে না। বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি।
সো যারা এখনো আছেন মিটিং এ, আপনাদের যদি কারো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অ্যান্সার করতে পারেন। ওকে, সো জারিফ ভাই, আপনি কি একটু মাইকে এসে কোয়েশ্চেনটা করতে পারেন? সো জারিফ ভাই, দুটো কোয়েশ্চেন আছে ভাই, আমরা একটু দেখতে পারি মনে হয়। জি। হ্যাঁ, ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছি যে কি অ্যাকশন নেওয়া হয়। সো তাই তো আমরা নিয়ে থাকি, কি বলে, চেক, সো গ্যারান্টার নিয়ে থাকি, এবং বিজনেসের কাছ থেকে চেক নিয়ে থাকি, এবং বিজনেসের যে গ্যারান্টার তার কাছ থেকে চেক নিয়ে থাকি। সো এই কেসে যদি ফ্রড বা এরকম কোনো সিনারিওস হয় যেখানে আমরা বুঝতে পারি যে বিজনেস ওনার নিজের স্বেচ্ছায় টাকা দিচ্ছে না, সেই কেসগুলাই আমরা তখন চেকের করে থাকি, কি বলে, লিগাল স্টেপস নিয়ে থাকি। এট দ্য সেম টাইম আমাদের আছে, কি বলে, থার্ড পার্টি কালেকশন এজেন্সিও আছে। আমরা চাইলে তাদের মাধ্যমেও স্টেপস নিয়ে থাকি, ইফ নেসেসারি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক ডাজন্ট হ্যাভ এনি সর্ট অফ রেগুলেশন. How does Binagara raise investment from people legally? And if someone is raising, what type of legal documentation would they need? Acha. So Amra, basically we work as an agent of the investor. So যে চুক্তিগুলা হয়, চুক্তিটা ডিরেক্টলি বিজনেস এবং ইনভেস্টরের মধ্যে হয়। আমরা ইনভেস্টরের এজেন্ট হিসাবে কন্ট্রাক্টটা সাইন করি। সো আমি যেটা বললাম যে আমরা যে ইনভেস্টরের সাথে ডিজিটালি কন্ট্রাক্টটা সাইন করছি, সেখানে এটাও বলা থাকে যে বিনিয়োগদাতাও will work as an agent of the investor and make the investment on his behalf, or do the buy and sell on his behalf. সো ওই কন্ট্রাক্টের বেসিসে আমরা বিজনেসের সাথে একটা লিগ্যাল চুক্তি করে থাকি। সরি, একটা মিনিট, আমার বারবার একটা কল আসতেছে। হ্যাঁ, ওকে। সো ওই কন্ট্রাক্টের বেসিসে আমরা বিজনেসের সাথে লিগ্যাল চুক্তি করে থাকি, এবং সেখানে ইনভেস্টার্সরা থাকে, কি বলে, ইনভেস্টার্সদেরকেও করা থাকে, ইনভেস্টার্সদেরকেও রেফার করা থাকে। আর যদি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কিভাবে স্টার্ট করবেন, এটা আসলে I would suggest not to start because এটা খুবই ডিফিকাল্ট একটা বিজনেস। বাট হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট, আই থিঙ্ক এটা নিয়ে আমার সাথে বা আলাদা করে আমাদের টিমের কাছে রিচ আউট করা উচিত। এটা আসলে আমি জানি না এক্সাক্ট, মানে এখানে শর্ট টার্মে আসলে অ্যান্সার দিলে ইট মে গেট, মানে মেসেজটা প্রপারলি নাও আসতে পারে। এটা আসলে একটু লঙ্গার ডিসকাশন। রাইট। সো আমার মনে হয় না ভাই আমাদের আজকে আর তেমন কোনো কোয়েশ্চেন আছে। যারা ইন্টারেস্টেড ছিলেন তারা কোয়েশ্চেন করেছেন ভাইয়া। আর আপনার আজকে যে প্রেজেন্টেশনটা ছিল, এই স্লাইডটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, তাহলে মনে হয় আমাদের ফাউন্ডার কমিউনিটিতে আমরা এই স্লাইডটা একটু শেয়ার করে দিতে পারতাম। এর মাঝখানে আমি দেখেছিলাম দু একজন স্লাইডটা চেয়েছিলেন, বা পরবর্তীতে হয়তো আরো জি, সময় নিয়ে তারা আসলে দেখতে পারবে ভাইয়া। হ্যাঁ। সো আমি ওই স্লাইডে আসলে কিছু জিনিস, একটু দু একটা জিনিস আমি এডিট করে শেয়ার জি, করে দিব। ওই স্লাইডটা আমি আসলে এই প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার করতে চেয়েছিলাম, পারি নাই। So, আমি এটা একটু এডিট করে আমি কালকে শেয়ার করে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আপনারা ওদের সাথে, যার সাথে খুশি শেয়ার করে সমস্যা নেই। জি, শিওর ভাই। সো আই এম রিকোয়েস্টিং ইউর লাস্ট ওয়ার্ডস টুয়ার্ডস আমাদের আজকে যারা আসলে অ্যাটেন্ড করেছিলেন, যদি আপনার কিছু বলার থাকে। ইয়াস। সো আমি আসলে সরি এগেন, আসতে একটু লেট হয়ে গেল, বাট আহ, আমাদের সম্পর্কে অনেক ভিডিওস আছে, আর্টিকেলস আছে, জানতে পারবেন। এন্ড হচ্ছে যে ইনভেস্টমেন্ট নেওয়া ইজ আ ভেরি, মানে, ডিফিকাল্ট টাস্ক। ইনভেস্টমেন্ট ফেরত দেওয়া ইজ মোর ডিফিকাল্ট। সো আপনারা যখনই মানে বিজনেস গ্রো করার টার্গেট করবেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার কি ইনভেস্টমেন্টটা কেন প্রয়োজন, এই ইনভেস্টমেন্টটা কি আমার এখনই লাগবে নাকি। অ্যান্ড ওয়েন ইউ ক্যান অ্যান্সার দ্যাট, তখন নেক্সট পয়েন্ট উইল বি যে আমার ইনভেস্টমেন্টটা কিভাবে নেওয়া উচিত, শুড ইট বি ইকুইটি অর শুড ইট বি ডেট। এই কিছু কিছু কেসে আসলে ইকুইটি মেক সেন্স করে, কিছু কিছু কেসে ইকুইটি মেক সেন্স করে না, ডেট নেওয়া উচিত।
বাট অলওয়েজ একটা মেন্টাল প্রিপারেশন রাখবেন যে ইফ ইউ টেক ইনভেস্টমেন্ট অর এক্সটার্নাল ফান্ডিং, ইটস আ ভেরি বিগ বার্ডেন এবং একটা ভেরি বিগ রেসপন্সিবিলিটি। সো সেই দায়িত্বটা পালন করতে পারলেই হচ্ছে আমার মতে ইনভেস্টমেন্ট বা এক্সটার্নাল ফান্ডিং এর দিকে যাওয়া উচিত। আদারওয়াইজ ব্যবসা ছোট থেকে বড় করতে পারেন আস্তে আস্তে, আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন। বেশি ডেটে যাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। সো আমিও এটা সাজেস্ট করে থাকি, এই জন্য অলওয়েজ আস্তে আস্তে বিল্ড করা। আনলেস ইউ আর আ স্টার্ট আপ, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট বল গেম, বাট দ্যাটস এগেইন ওখানে ইকুইটি ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, ডেট ইনভেস্টমেন্টে না। সো আই থিঙ্ক এই সাজেশনটা আমি সবাইকেই দিয়ে থাকি, আপনাদেরকেও দিলাম। আমাদের জন্য দোয়া করবেন, আর যদি কারো আমাদের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, জাস্ট গো টু আওয়ার ওয়েবসাইট, ডান দিকের কোনায় অ্যাপ্লাই ফর ইনভেস্টমেন্ট আছে, ওইখানে অনেক কিছু লেখা আছে, ইউ ক্যান প্রসিড ফ্রম দেয়ার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমরা একদম শেষ প্রান্তে চলে আসি, আমরা শেষ করে ফেলি। সো আন্তরিক ধন্যবাদ সবাইকে। আজকের সেশন থেকে আসলে আমরা জানলাম যে কিভাবে ইথিক্যাল এন্ড অল্টারনেটিভ ফাইন্যান্স আসলে আমাদের স্টার্টআপ এন্ড এসএমইদের জন্য নতুন ধরনের সম্ভাবনা তৈরি করছে। সো দ্য বেসিক কনসেপ্ট ওয়াজ আসলে একটা ন্যায্যতা, বিশ্বাস এবং মানে মূল্যবোধের উপর ভিত্তি করে এই এথিক্যাল এবং অল্টারনেটিভ ফাইন্যান্সটা আসলে কাজ করে। তো বিশেষ ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি মোহাম্মদ সাইদ আলম ভাইকে। উনি কো-ফাউন্ডার অ্যান্ড সিইও বিনিয়োগ.io। তার অভিজ্ঞতা এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা ভাবনা শেয়ার করার জন্য আমাদের সাথে, এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করি আজকের আলোচনাটি আপনাদের যে এন্টারপ্রেনারশিপের যে জার্নিটা আছে সেখানে নতুন দিক নির্দেশনা যুক্ত করবে, এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী সেশনের আমন্ত্রণ এখানে জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি।